প্রতিদিনের মতো আজও হন্তদন্ত পায়ে হেঁটে কলেজ পৌঁছাচ্ছে আদনান। শিরশিরে বাতাসের সাথে মাথার উপর সূর্যটা উঁকি দিয়ে আছে নির্দ্বিধায়। জমিনে আলোক রশ্মির তেজ ঢেলে যেন বড্ড আরাম পায় সে। সকাল হবে হয়তো 10টার কিছুটা এপার ওপার। আদনানের গায়ে জড়ানো সাদা ইউনিফর্ম, কালো প্যান্ট, গলায় ঝুলে থাকা ব্যাজটাও লক্ষ্য করা যায়। বহু দূর থেকে হেঁটে আসার ফলে চেহারায় ভেসে উঠেছে ক্লান্তিময় এক মলিন ভাব। কপালে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি টের পেতেই বাঁ হাতে তা মুছে নিয়ে কলেজে প্রবেশ করে আদনান। ক্লাস শুরু হবে ঠিক 10:30টায়। ছেলেটি আশেপাশে নজর বুলিয়ে নিল বার কয়েক। কেউ কেউ ক্লাসে ঢুকে পড়েছে, তো আবার অনেকে কলেজ মাঠে হাঁটাহাঁটি করছে বন্ধু মহলের সাথে। সতর্ক দৃষ্টি পরখ করা শেষে দীর্ঘশ্বাস ত্যাগ করে থেমে রাখা পা জোড়া এগিয়ে নিয়ে যায় সম্মুখে। প্রতিবারের মতো আজও কিছু কিছু শিক্ষার্থী তার দিকে চেয়ে আছে ঘৃণা ধরা দৃষ্টিতে। মনে হচ্ছে তাদের সামনে আবর্জনা রাখা আছে এবং তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। কান পাতলে শোনা যায় কেউ কেউ তাকে নিয়ে ফিসফিস করছে, তো কেউ হাসাহাসি। কাঁধের মলিন কালো ব্যাগটা এক হাতে চেপে এগিয়ে যায় আদনান। চারপাশের মানুষের আচার ভঙ্গির সাথে ছেলেটা এতই পরিচিত হয়ে গিয়েছে যে আজকাল এসব আগের মতো গায়ে লাগে না। দৃষ্টি নত রেখে সাবধানে হেঁটে ক্লাসের উদ্দেশ্যে এগিয়ে চলছিল আদনান। হঠাৎ কোত্থেকে একজন উড়ে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল পেছন থেকে। তার সামাল দিতে না পারায় তৎক্ষণাৎ ছেলেটা পড়ে যায় খোলা মাঠে। হাতের কবজিতে কিঞ্চিত ছিলে গেছে, কিন্তু সেসব তোয়াক্কা না করে চোখ মুখ খিচে হম্বিতম্বি করে মাথা তুলে ছেলেটা। আশেপাশের অনেকের নজর এখন তাদের দিকেই। অবোধ চোখে পাশে তাকায় আদনান। যে ছেলেটার সাথে তারা ধাক্কা লেগেছে সেও কিঞ্চিত উবু হয়ে আছে নিচে, তবে পুরোপুরি পড়ে যায়নি সে। হয়তো ততটাও ব্যথা পায়নি যতটা না আর্তনাদ করছে। আদনানের চতুর মস্তিষ্কে বুঝতে বাকি নেই এখন তাকে অপমান করা হবে, তাই সে তড়িৎ উঠে দাঁড়িয়ে পড়ে থাকা ছেলেটির দিকে হালকা ঝুঁকে হাত বাড়িয়ে বলে। আমি আসলে বাকিটা বলতে পারে না আদনান, তার আগেই আর্তনাদ বানিয়ে আওড়াতে থাকা ছেলেটা উঠে দাঁড়ায় এবং চর বসিয়ে দেয় তার গালে। এতেই ক্ষান্ত হয়নি সে, বরং ক্রুদ্ধ গলায় বলে ওঠে, কালির ঘরের কালি, চোখে দেখতে পাস না? ফেলে দিলি তো আমায়। স্বাদ মিটেছে এবার? গালে হাত দিয়ে অসহায় চোখে চেয়ে রয় আদনান। প্রতিবাদ করার শক্তি বা সামর্থ্য তার নেই, কারণ সে রিক্সা চালকের ছেলে, আবার দেখতে কুচকুচে কালো। তার কি বড়লোকের ছেলের কাছে প্রতিবাদ করার সাজে? তবুও চেষ্টা করে যায় আদনান, বলে। আমি দেখতে পাইনি যে তুই। আবারও তাকে থামিয়ে দেয় ছেলেটা, গলায় আক্রোশ ঢেলে বলে ওঠে, এই ছোট লোক, রিক্সাওয়ালার বাচ্চা, তোকে না বারবার নিষেধ করেছি আমাকে তুই করে ডাকবি না? রাফি, কাকে কি বলছিস? এই কালি জীবনে শুধরাবার বলে মনে হয় না। ছেলেটির নাম ধরে পার্স থেকে এগিয়ে আসতে আসতে তার বন্ধু নাইম বলে উঠল কথাটি। তার সাথে সঙ্গ দিতে আসে তাদের বন্ধু মহল। এভাবে বলছিস কেন নাই? আমরা তো একই ক্লাসের, তাই না? বন্ধু হিসেবে তুই বলে ডাকতেই পারি। আদনানের কথায় হু হু করে হেসে উঠল রাফি, নাইম সহ আরো কজন। রাফি তাচ্ছিল্য হেসে বলল, বন্ধু? লাইক সিরিয়াসলি? আমি কোথায় আর তুই কোথায়? কখনো মেপে দেখেছিস আদেও? পরপরই আদনানের গালে হালকা চাপড় দিয়ে বলে, এই শহরে স্বনামধন্য বিজনেসম্যান রাজীব চৌধুরীর ছেলে রাফি চৌধুরী আমি। আর তুই কিনা 2 টাকার রিক্সাওয়ালার ছেলে হয়ে আমাকে বন্ধুর দাবি করিস? তাছাড়াও সব বাদ দিয়ে নিজেকে আয়নায় কোনোদিন দেখেছিস? কালির ঘরের কালি একটা, পাতিলের তলাও তোর কাছে লজ্জা পাবে। চোখ নামিয়ে নেয় আদনান। ঘড়িতে তাকিয়ে নাইম তাড়া দেয় সবাইকে। চল রাফি, এবার ক্লাসে যাই। যা চেয়েছিস তা তো পেয়েই গেছিস। শেষের কথাটি আদনানের দিকে ইঙ্গিত করে বলল। আদনান না জেনেও আন্দাজ করে নিল ব্যাপারটা, তবে টু শব্দ করল না। তারা যদি আদনানকে সবার সামনে হেয় প্রতিপন্ন করে সাময়িক আনন্দ পায় তাহলে তাই হোক। দ্বিতীয় ঘন্টা চলমান। ক্লাসের মাঝামাঝি বেঞ্চিতে বসেছে আদনান। সব বেঞ্চে 3জন করে বসলো, তার পাশে কেউ নেই। দোষ একটাই, সে দেখতে কালো এবং গরিবের ছেলে। তার সাথে মেলামেশা করলে মান যাবে, সম্মান থাকবে না মোটেও। গোপনে দীর্ঘশ্বাস ফেলে বইয়ে মুখ গুঁজে ছেলেটা।
তখনই শুরু হয় আবার নতুন বিপত্তি। যদিও নতুন বললে ভুল হবে, কেননা এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে। আদনান যখন পড়া রপ্ত করতে ব্যস্ত ছিল, তখন পিছন থেকে কেউ কাগজের ঢিল ছুঁড়ে মারল পিঠ বরাবর। সামান্য ব্যথা অনুভব করলে ছেলেটা পিছন ফিরে দেখে একবার, নজর স্থির রেখে সন্দেহভাজন কাউকে চোখে না লাগায় ফের পড়ায় মনোযোগ দিল। খানিকটা সময় পর আবারও ঢিল ছুড়লে দ্বিতীয়বারের মতো তাকায়, যেটা এবার স্যারের নজর এড়াতে পারেনি। তৎক্ষণাৎ স্যার হাঁক ছেড়ে ডাকে, এই দাঁড়া, ক্লাস করতে এসেছিস নাকি ফাজলামি? পড়তে বলেছিলাম সবাইকে, না পড়ে পেছনে কি খুঁজছিস? চমকিত চোখে তাকায় আদনান। স্যার তখন তার নিকটে চলে এসেছে, কাঁধে শক্তপোক্ত বেতের একটা বাড়ি দিয়ে বলে, উঠে দাঁড়া বেঞ্চের উপর। আদনান সম্মানের সহিত দাঁড়ায়, নিজেকে নির্দোষ দাবি করে বলে, স্যার আমি কোনো দোষ করিনি, পেছন থেকে কেউ ঢিল ছুঁড়েছিল আমায়। বলেই কাগজের ছোট ছোট দলা দুটো দেখিয়ে দিল। একটু দমে গেলেন স্যার, বললেন, পড়া শিখতে বলেছিলাম না, শিখেছিস? উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানায় আদনান। অতঃপর পড়া দিয়ে যেন হাফ ছেড়ে বাঁচে। কালো বলে ক্লাসের কিছু কিছু স্যাররাও তাকে চোখের বালি হিসেবে দেখে, অথচ তারা বুঝতে চায় না এতে তার দোষটা কোথায়। সবাইকে তো একজনই সৃষ্টি করেছে এবং তার দৃষ্টি সবকিছু অতুলনীয়। ক্লাস যখন শেষের দিকে পিয়ন এসে ডেকে গিয়েছে আদনানকে। তাকে অনুসরণ করে প্রিন্সিপালের কক্ষের সামনে গিয়ে পৌঁছায় সে। কাঁধের ব্যাগ চেপে ভয়ে ঢুক গেলে ছেলেটা, পাছে যদি প্রিন্সিপাল তাকে কলেজ থেকে বের করে দেয়, তাহলে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আর পড়ালেখা বন্ধ হলে বাবার স্বপ্ন পূর্ণ হবে না কোনোদিন। এসব ভাবতে গা শিউরে উঠল ছেলেটার। ভয়ে ভয়ে ছেলেটা অনুমতি নেয়, আসতে পারি স্যার? এসো। ভেতর থেকে অনুমতি পেয়ে ধীর পায়ে প্রবেশ করে আদনান। চোখ বুলিয়ে নেয় কক্ষ জুড়ে। বড় কাঁচের টেবিলের অপর প্রান্তে কাঠের কারুকাজ করা চেয়ারে আসন পেতে আছে প্রিন্সিপাল বদরুজ্জামান। আদনানকে গম্ভীর গলায় সম্মুখে চেয়ারে বসতে অনুমতি দেন প্রিন্সিপাল। লেখাপড়া কেমন চলছে? মাথা কাত করে আদনান ছোট স্বরে জানায়। ভালো স্যার। প্রিন্সিপাল কঠোর দৃষ্টিতে তাকিয়ে রয় ক্ষণকালের জন্য, যা দেখে ভয়ে কুঁকড়ে যায় আদনান। কিন্তু তাকে অবাক করে দিয়ে প্রিন্সিপাল মৃদু আওয়াজে বললেন, তুমি কি ভয় পাচ্ছ? কণ্ঠ বড্ড নরম শোনালো। অবিশ্বাস্য নেত্রে চোখ তুলে ছেলেটা। পূর্বে প্রিন্সিপালের সাথে খুব বেশি কথা হয়নি তার, যা হয়েছে ভর্তি আর রেজাল্টে নিয়ে সীমাবদ্ধ। কিন্তু এতটা কোমল কণ্ঠে কারোর সাথে কথা বলতেও দেখেনি কোনোদিন। তার অবাকতাকে উচ্চ পর্যায়ে পৌঁছে দিয়ে প্রিন্সিপাল মৃদু হেসে বলল, তুমি একজন ভালো শিক্ষার্থী। তোমার কাজ আপাতত পড়ালেখায় মনোনিবেশ করা। আশপাশের মানুষ কি বললো না বললো এসব নিয়ে ভাবছো, মানে নিজের লক্ষ্য থেকে এক ধাপ পিছিয়ে গেছো। তাই তোমার উচিত হবে আশপাশের কটূক্তিকে পিছে ঠেলে জীবনকে উপভোগ করতে গায়ের রং কিংবা বড়লোক বাবার সম্পত্তি নয়, বরং অদম্য ইচ্ছাশক্তি মূল। মুগ্ধ চোখে তাকায় আদনান। এমনভাবে তার বাবা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি তাকে বোঝায়নি কখনো। সবাই শুধু অবহেলাই করে গেছে। তার চাহনি দেখে প্রিন্সিপাল হাসলেন কোমল, বললেন, শিক্ষক পিতার সমতুল্য, তাই পিতা হিসাবে বলছি জীবনে এগিয়ে যাও। কলেজ ছুটি হয়েছে, মিনিট 20 হবে। বাড়ি ফিরে যাবার লক্ষ্যে সকলে ভিড় জমিয়েছে মূল ফটকের সামনে। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বা এদিক ওদিক হাঁটছে, আবার কেউ অপেক্ষা করছে নির্দিষ্ট গাড়ি। আদনান নিজেও ক্ষণকাল দাঁড়িয়ে রয় সেখানে। এই কালি, তোর রিক্সাওয়ালা বাপ এসে গেছে। রাফির তাচ্ছিল কথা আর ইঙ্গিত দেখে সেদিকে তাকায় আদনান। একটি পুরনো রিকশায় ভর করে এগিয়ে আসছে মধ্যবয়সী লোক। সূর্যের কড়া তেজের কারণে কপাল বেয়ে দরদরিয়ে ঘাম ঝরে পড়ছে নিঃসংকোচে। কাঁধে লাল সাদা মিশেলে একটি মলিন আছড়া গামছা ঝুলে আছে। তাকে নজরে আসতেই ঠোঁটের কোণে হাসি রেখা দেখা গেল আদনানের। চারপাশে তুচ্ছ তাচ্ছিল কণ্ঠস্বর, ঘৃণা চাহনি মুখ ঝামটানোকে পেছনে ঠেলে এগিয়ে যায় তার দিকে। সে যেতেই মধ্যবয়স্ক লোকটি বলে ওঠে, বাজান, আজকে পড়া কেমন হইল? খুব ভালো। কিছুক্ষণ থেমে আবার আদনান জিজ্ঞেস করে, বাবা তুমি আজ এইদিকে কেন? মধ্যবয়সী লোকটি গামছা কপালের ঘাম মুছে জবাব দেয়, ভাড়া নিয়ে আইছিলাম বাজান, ভাবলাম তোরে সাথে লইয়া যাই। বাবার দিকে অপলক তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকে আদনান। পাশ থেকে ভেসে আসছে কিছু মেয়েলি কণ্ঠ। ছি, দেখ ঘামে কেমন তেল তেলে হয়ে আছে শরীর, গোসল করে না কয়দিন কে জানে। আদনান শুনলো সেসব, কিন্তু পিছু ফিরে তাকায় না, বরং বাবার উদ্দেশ্যে বলে, বাবা রিক্সা থেকে নামো তো তুমি। কেন বাজান, কি হইছে? আরে নামো তো। বলে তাড়া দিয়ে বাবাকে নিচে নামিয়ে দেয় আদনান। অতঃপর নিজে চড়ে বসে পেটেলের জায়গায়। তাকিয়ে আছে অনেকে, সেসব দেখে আদনান হাসে মৃদু। বাবাকে তাড়া দেখিয়ে বলে,
বাবা পেছনে উঠে বসো। সারা জীবন তুমি মানুষ বহন করেছো, আজ না হয় আমি তোমাকে বহন করে নিয়ে যাই। আদনান সুনিপুণভাবে রিক্সা চালিয়ে তার বাবাকে নিয়ে চলে গেল, আর পেছনে রেখে গেল কতগুলো ঘৃণা ভরা দৃষ্টি আর কটূক্তি মিশ্রিত অবজ্ঞা। দুপুরে খাবার সময় ডাল কেমন হয়েছে বাবা? আমার বাজান যা রান্না করে সবই অমৃত। আহা কি মজা। মিথ্যে কথা বলো না বাবা, ডাল তো বাসি হয়ে গিয়েছে, আর আলু ভর্তাটাও টক হয়ে গেছে, খেতে খারাপ লাগছে। তাহলে তুমি অমৃত পেলে কোথায়? আমার তো মজাই লাগছে। তোর জিহায় হয়তো আর ডাল ভাত ভালো লাগছে না, তাই বিষ মনে হইতাছে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। খাওয়ার ফাঁকে আদনান আবার বলে, আচ্ছা বাবা, আম্মা দেখতে কেমন ছিল? তোর আম্মা মেলা সুন্দর আসিল রে বাজান। আমারে তোরে কত ভালোবাসতো, কিন্তু টাকার লাইগা চিকিৎসা করাইতে পারি নাই, তাই ক্যান্সার নিয়ে মারা গেছে বউডা আমার। আম্মার কথা মনে পড়ে না তোমার? মনে পড়লে কি আর ফিরে আইব তোর আম্মা? মুখটা মলিন করে নেয় আদনান, আর কথা বাড়ায় না। রাতে আদনান পড়ছে, তখন তার বাবা পাশে বসে বলে, বাজান কি করস? এই তো আব্বা, পড়ছি। ভালো মতন পড়ছস তো? তোর কিন্তু লেহাপড়া কইরা অনেক বড় হইতইব। তুমি চিন্তা করো না আব্বা, আমার সাধ্য মতো চেষ্টা করে যাব। তুমি খেলে আমার জন্য দোয়া করো। হ বাজান, আমার দোয়া সব সময় তোর লগে থাকবো। বাবা ছেলের আলাপচারিতার পড়াশোনা করতে করতে কেটে গেল আরো কয়েক ঘন্টা। মাঝবয়সী লোকটা এক পর্যায়ে ঘুমিয়েই পড়লেন। হঠাৎই যখন তার ঘুম ভাঙলো অনেক রাতে, তখনই দেখলেন আদনান পড়ার টেবিলে। দু চোখ কচলে তিনি জিজ্ঞেস করলেন, আর কতক্ষণ পড়বি বাজান? রাত তো মেলা বাজে, ঘুমাইবি কখন? আর একটু পড়া বাকি আব্বা, আমার শেষ হলেই শুয়ে পড়বো, তুমি ঘুমাও। না না, এক্কেবারে তোর শেষ হইলেই ঘুমাবনি, আগে পড়া শেষ কইরা ল। কিন্তু তোমার তো কাল ভোরে উঠতে হবে আব্বা, খামোকা রাত জেগো না। যাও, গিয়ে বিছানায় ঘুমায় পড়ো। আরে রাইগা যাইতাছস ক্যারে বাজান? ভোরে উঠতে কোনো অসুবিধা হইব না আমার। তোমার যা ভালো মনে হয় করো। এই যা, রাইগে যা শুধু শুধু। তোর একা একা জায়গা পড়তে ভালো লাগে না, দীক্ষাই তো তোর সাথে থাকতে চাইলাম। হয়েছে, আর আমাকে পাহারা দিতে হবে না। ঠক 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 দরজায় কড়াঘাতে ঘুম ভাঙে আদনানের। বিছানা ছেড়ে বাবার ঘরে গিয়ে দেখে ইসহাক খাটে নেই। আদনান বুঝে যায় তার আব্বা রান্নাঘরে। সে নিজেই দরজা খুলে দেয়। আরে চাচি জি, কিছু বলবেন? হ, একান কথা কইতাম আর কি। জি বলেন। তোগো বাসায় চিনি আছে? একটুখানি দিলেই হইব। আমাগো বাড়িত শেষ হইয়া গেছে কাইল, আইসকা আনলেই দিয়া দিমু। দাঁড়াও, দেখছি। রান্নাঘরে চলে গেল আদনান। এই চাচি প্রায়শই বিভিন্ন জিনিস নিয়ে যায় তার কাছ থেকে, আনলেই দিয়ে দেবে বলে, অথচ কিছুই ফেরত দেয় না। আদনানের মাঝে মাঝে রাগ হলেও তার বাবা তাকে বোঝায় যে, থাক না, নিয়া যাক। প্রতিবেশী তো, একদিন আমাগো কাছে না হয় থাকলে ওদের কাছে যাইতে হইব। কি খুঁজছস বাজান? কে আবার? তোমার আসিয়া ভাবি এসেছে চিনি খুঁজতে। আদনান কৌটা নিয়ে দেখে চিনি প্রায় তলায়, একটুখানি আছে। আদনান ইসহাকের দিকে তাকায়। মুসিবাত পইরাই হয়তো আছে। হ্যাঁ, তোমার দরদিপনা দেখেই কিন্তু চাচি আশকারা পায় জিনিস ফেরত না দিতে। আচ্ছা, আর এমন করুম না। আদনান কৌটা শুদ্ধ নিয়ে চাচির সামনে আসে। এইটুকুই বাকি আছে চিনি, তাও নেবেন? একটু করে দে না বাপ, সকাল সকাল চা না খাইলে দিন ভালা কাটে না। কেন এসেছেন চিনি নিতে? আছিয়া চাচি একটা চায়ের কাপ বের করে। আদনান চিনি দিতে চাইতেই মহিলা নাক মুখ কুঁচকে বলে, তোর কষ্ট করে ঢেলে দিতে হইব না, আমি নিয়া নিতে পারুম। চাচির অবজ্ঞা ঠিক বুঝলো আদনান, তবুও মুখে কিছু না বলে অল্প তাচ্ছিল্য হাসলো শুধু। কলেজে ওই তুই জানিস না এটা আমার জায়গা, তাও এখানে বসেছিস, ভয় করলো না একটু? এভাবে বলছো কেন? তাছাড়া আমি আগে এসেছি। আরে তোতা পাখি, দেখি মুখের কথা ফুটেছে। তুই আগে এসেছিস তো কি হয়েছে? এই জায়গায় রাফির ছিল, আছে আর থাকবে। কথাটা মাথায় রাখিস। এখন ফোর্ট এখান থেকে। আদনানের ব্যাগ প্রথম বেঞ্চ থেকে ছুঁড়ে ফেলে বলল, ব্যাগ ফেলে দিলে কেন? ওই কালির ঘরের কালি, সেই কৈফত কি তোকে দিতে হবে? চারপাশ থেকে আদনানকে ঘিরে ধরে বলল,
আদনান মন খারাপ করে উঠে দাঁড়ায়। ফ্লোর থেকে ব্যাগ কুড়িয়ে শেষের একটি খালি বেঞ্চে গিয়ে বসে। এই, তোমার নাম কি? অবাক হয়ে তাকায় আদনান। এই মেয়েকে আগে ক্লাসে দেখেছে বলে মনে পড়ে না। এই ছেলে, কথা বলতে পারো না তুমি? আমার নাম আদনান। আদনান, ভালো নাম। শোনো, আমি সোমা। কলেজে আগে থেকে ভর্তি হয়েছিলাম, কিন্তু কখনো ক্লাস করিনি। আজই ফার্স্ট। ও, ওহ, মানে কেন ক্লাস অ্যাটেন্ড করিনি জানতে চাইবে না? আদনান নজর বুলিয়ে দেখে আশপাশ কিছু কিছু ছেলে মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। হয়তো সোমাকে তার সাথে কথা বলতে দেখে আশ্চর্য হয়েছে। যেখানে কালো বলে মেয়ে তো দূরে, ছেলেরাও কথা বলতে চায় না, সেখানে একটি সুন্দরী মেয়ে তার বেঞ্চে বসেছে, আবার যেচে কথাও বলছে। তুমি কথা কম বলতে পছন্দ করো, তাই না? হুম। কোনো ব্যাপার না। আমি বলি তুমি শোনো, পড়ালেখা জিনিসটা আমার একদমই ভালো লাগে না। বই দেখলেই গা ছমছম করে। আমার কেবলই ইচ্ছে করে ডানাছাড়া পাখির মতো পৃথিবী ঘুরে বেড়াতে, এদিক থেকে ওদিকে ছুটে বেড়াতে। আচ্ছা। সবাই এলিয়েন দেখার মতো তাকাচ্ছে কেন আমার দিকে? আমাকে দেখতে বাজে দেখাচ্ছে নাকি? আশেপাশে তাকাতে তাকাতে বলল, আপনাকে বাজে দেখাচ্ছে না, আমার পাশে বসেছেন তাই দেখছে সবাই। পাশে বসলে এভাবে তাকাতে হয়? সবার পাশে বসলে হয় না, আমার পাশে বসেছেন বলেই তাকাচ্ছে। কেন, তোমার পাশে বসলে কি হয়? আমার পাশে কেউ বসে না, কেন? কারণ আমি দেখতে কুৎসিত আর রিক্সাওয়ালা ছেলে বলে। সোমা মেয়েটা তাকিয়ে রয় কতক্ষণ, তারপর চকলেট মুখে দিয়ে খেতে খেতে বলে, রিক্সাওয়ালারা কি মানুষ না? আপনার কাছে মানুষ মনে হতে পারে, কিন্তু সবার কাছে না। সেসব বাদ দাও, চলো ফ্রেন্ডশিপ করি। আমি মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করি না। হই হই, এই সময় যার তার সাথে ফ্রেন্ডশিপ করে না। নেহাত তোমায় সাদাশীতে লেগেছে, তাই ফ্রেন্ডশিপ করতে চেয়েছি। তোমার তো খুশিতে বৃন্দাবন যাওয়ার কথা। যে সোমা তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছে। চুপ করলে খুশি হব। স্যার ঢুকবে এখনই, কথা বলতে দেখলে ব্রেঞ্চে দাঁড় করিয়ে রাখবে। সত্যি দাঁড় করিয়ে রাখে? হ্যাঁ। স্যাররা এমন নির্হৃদয় হয় কেন? হয়। এখন দয়া করে চুপ করুন। এই সোমা, ক্লাসে তুই ওই ছোট লোক আদনানের সাথে কি কথা বলছিলি এত? অনেক কিছুই। তোকে বলবো কেন? ওর সাথে ক্লাসের কেউ কথা বলতে চায় না সেখানে তুই? চুপ কর তো একটু। বলেই সামনে এগিয়ে যায় সোমা। লাঞ্চের টাইম হয়েছে, ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেওয়া জরুরি। আইরিন এবং আরও কিছু ফ্রেন্ডসদের সাথে সোমা ক্যান্টিনে এসে দাঁড়াতে কর্নারের এক টেবিলে আদনানকে দেখা গেল। ছেলেটি ব্যাগ থেকে একটি পানির বোতল বের করে ঢকঢক করে পানি খেলো, এরপর ক্লান্ত নজর বুলিয়ে চারপাশ দেখে নিল। ক্যান্টিন ভরা শিক্ষার্থী, সবাই বাহারি খাবারের পসরা নিয়ে বসেছে, শুধু আদনানের টেবিলটাই খাবার শূন্য। এই দৃশ্য দেখে সোমার খারাপ লাগলো, তাই সে আদনানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমরা সবাই বিভিন্ন নাস্তা করছি, তুমি শুধু পানি খেলে কেন? আমার কাছে নাস্তার টাকা নেই, তাই। তাই বলে পানি খেয়েই থাকবে? খিদে পাইনি? এমন অনেকদিন না খেয়ে থাকার অভ্যেস আমাদের আছে। আপনি আমায় নিয়ে চিন্তা করবেন না। যান, বান্ধবীদের সাথে নাস্তা সেরে আসুন। আরে দাঁড়াও, যাচ্ছ কোথায়? সবাই নাস্তা করবে আর তুমি উপোস থাকবে নাকি? চলো আমাদের সাথে। তার দরকার নেই, আমি এভাবেই ঠিক আছে। আরে চলো তো, টাকার চিন্তা করতে হবে না, আজকের বিল আমিই দেব। কি বলছিস সোমা? ও আমাদের টেবিলে বসে খাবে? তাতে সমস্যা কোথায়? বুঝতে পারছিস না তুই? ওর সাথে আমরা কথা বলি না, বসে খাওয়া তো দূর। কখনো খাসনি তো কি হয়েছে, আজ খাবি? না ভাই, আমি পারবো না ওর সাথে বসে খেতে, গেলাম আমি। দেখলেন তো সবাই চলে গেল, তাই বলছিলাম আমাকে আমার মতোই থাকতে দিন, এত দয়া দেখাতে হবে না। তুই আমাকে আপনি আপনি করছিস কেন? তাহলে কি করব? কি করব মানে কি? আমি তোমায় তুমি করে যখন বলছি, অবভিয়াসলি তুমিও আমায় তুমি করেই বলবে। অনিচ্ছা সত্ত্বেও সোমার সাথে নাস্তা করে আদনান। দিনকাল এভাবেই চলছে। মাঝে কেটেছে বেশ কিছুদিন। আদনানের ফাইনাল পরীক্ষাও নিকটে এসে কড়া নাড়ছে। বিকেল 3টে। চিন্তিত মুখে ঘরে বসে আছে আদনান, কারণ ইসহাক সেই সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি, অথচ রোজ দুপুরেই ফিরে আসে খাবার খেতে। একটু পর দরজায় দুজন প্রতিবেশী আসলো। বাড়িতে কেউ আছেন কি? আদনান, হে আদনান। জি চাচা। ঘন্টা শুনছস?
তোর বাপ অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি আয়। কি বলছেন আপনারা? আব্বা অ্যাক্সিডেন্ট করেছে মানে? অ্যাক্সিডেন্ট করেছে মানে অ্যাক্সিডেন্ট করেছে। তোর বাপ রাস্তা পার হওয়ার সময় বাসের সাথে ধাক্কা লেগেছে। সকালেই আমার আব্বা সুস্থ ছিল, এখন অ্যাক্সিডেন্ট করেছে মানে? আপনারা হয়তো ভুল বলছেন, তাই না? ভুল কথা কইয়া আমাকে কি লাভ? তাড়াতাড়ি আমাকে সাথে আয়, তোরে নিয়ে যাই চাচা, আমার আব্বা কই? হসপিটালে। আমাকে আব্বার কাছে নিয়ে চলেন চাচা, আমি আব্বার কাছে যেতে চাই। হাসপাতালের বিছানায় রক্তাক্ত অবস্থায় আধমরা হয়ে পড়ে রয়েছেন ইশাক। শরীরে স্যালাইন পাস হচ্ছে খুব ধীর গতিতে। চারপাশে ফিনাইলের উটকো গন্ধ আর মানুষের আহাজারি। আদনান নিজেদের এলাকার লোকের সাহায্যে নিজের বাবার ওয়ার্ডে এসে উপস্থিত হলো। বাবার এমন হাল সইতে না পেরে আদনান কেঁদে উঠল। এ তোমার কি হলো বাবা? তুমি ঠিক আছো তো? ডক্টর কোথায়? আমি তার সাথে কথা বলতে চাই। আমার আব্বাকে সুস্থ করার বদৌলতে সে যা চাইবে আমি তাই দিতে রাজি। আদনানের কান্নায় ভারী হলো হাসপাতালের বদ্ধ কক্ষ। কেউ সান্ত্বনা দিয়ে তাকে থামাতে পারল না। যেই ছেলে জন্মের পর মাকে দেখেনি, বাবাই যার কাছে সব, তবে সে কি করে তার বাবার এমন কঠিন দশা সহ্য করতে পারে? ছেলের এমন আর্তনাদ দেখে দুর্বল ইসহাক চোখে জল ফেলে ডেকে উঠলেন। বাপ, বাজান। আব্বা, এটা কেমন করে হলো আব্বা? তোমার এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। বাপ, বাজান রে, বোকা পোলা আমরা। দুনিয়ায় কেউ চিরদিনের জন্য আসে না, সবাই রে একদিন না একদিন চলে যাইতে হইব। আমারও সময় শেষ হইয়া আইছে মনে হয়। বাজে কথা বলবেন আব্বা, তোমার কিচ্ছু হবে না, আমি হতে দেব না। ইসহাকের শ্বাস ভারী হয়ে উঠে মুহূর্তেই। সে আর কথা বলতে পারে না। আব্বা, কথা বলছো না কেন? ও আব্বা। তোর আসিয়া চাষি আইছে না? হ্যাঁ, তোমাকে দেখতে আসছে আমার সাথে। একটু ডাক দিবি? দাঁড়াও, দিচ্ছি। আদনান দৌড়ে গিয়ে বাইরে থেকে আসিয়াকে ডেকে নিয়ে আসে। আসিয়াকে দেখে ইসহাক বহু কষ্টে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, ভাবি, দুনিয়াতে আমি ছাড়া পোলাডার কেউ নাই। কালা বইলা কেউ তেমন দেখতেও পারে না। আমি না থাকলে ওরে একটু দীক্ষা রাইখেন ভাবি। পোলাডা আমার মায়ের আদর পায় না কোনোদিন। আমি ওর বাপ, আমি ওর মা ছিলাম। আমার অবর্তমানে ওরে কে দেখবো ভাবি? এমন কইরা কেন কইতেছেন ভাইজান? ও আমারও বলার মতো, অবশ্যই দেখে রাখবো। শুনে খুশি হইলাম, এইবার শান্তি মতে মরতে পারুম। আবারও বাজে বলছো কেন আব্বা? তোমারে না বলছি বারবার মরার কথা মুখে আনবে না? ইসহাক চোখ বন্ধ অবস্থায় হাসলো দুর্বল, কিন্তু আর কিছুই বলতে পারল না। আব্বা, আমার ভয় লাগছে ভীষণ। তুমি চোখ বন্ধ করবে না কিন্তু? ইসহাক আর চোখ খোলে না, সেই সাথে ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে শ্বাস। আব্বা, কথা বলো। আব্বা, আব্বা রে, আব্বা, আব্বা, তোমাকে ডাকছি, কথা শুনতে পাও না আবার? এই আব্বা, চুপ করে আছো কেন? জবাব দাও। হাই হাই, ভাইজানের শ্বাস তো চলে না। নাকে হাত রেখে নিঃশ্বাস চেক করে বলল, নিঃশ্বাস চলে না মানে? চাচি, কি হয়েছে আমার আব্বার? কথা বলে না কেন আব্বা? তোর বাপ আর কথা কইব না বাপ। কেন কথা বলবে না চাচি? মাত্রই তো কথা বললো আমার সাথে। এখন থেকে আর কইব না, কারণ তোর আব্বা আমাকে ছাড়া চলে গেছে, ময়রা গেছে তোর আব্বা। আদনান নীরবে চেয়ে আছে ইসহাকের মুখের দিকে, আর তার দু চোখ বেয়ে অনবরত ঝরে পড়ছে নোনতা জলের ফোয়ারা। হাসপাতাল থেকে রিলিজ দিতে দিতে পরদিন সকাল হয়ে যায়। 9টার দিকে ইসহাকের লাশ দাফনের ব্যবস্থা করে মহল্লার মানুষজন। তাদের ঘরে বর্তমানে গুটি কয়েক মানুষের আনাগোনা রয়েছে। বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করছে। আসিয়া প্লেটে করে কিছু খাবার এনে আদনানের ভাঙা টেবিলে রাখতে রাখতে বলে উঠল, আদু, হে নে, তোর লাগা খানা আনছি, তাড়াতাড়ি খাইলো। কাল থেকে মুখে কিচ্ছু দেশ নাই। এগুলো নিয়ে যাও চাচি, আমার খিদা নেই। কইলা হইল, মনে নেই? তোর বাপ মরা আগে তোরে আমার কাছে দিয়ে গেছে, তোরে দেখায় রাখতে কইছে। উপর থেকে খারাপ হইতে পারি, কিন্তু মনটা আমার খুব ভালো। আদনান নিশ্চুপ থাকে। বাবাকে হারিয়ে সে যেন কষ্টে আজ বোবা হয়ে গেছে। শোন আদু, এই যে গেছে সে আর ফিরে আইব না। এদিকে আয়, খাইয়ে দিমু। আদনান আসিয়ার কথায় বসা ছেড়ে উঠে টেবিলের কাছে গেল। এরপর ধীর কণ্ঠে বলে উঠল, খাইয়ে দিতে হবে না চাচি, আমি নিজেই খেতে পারবো। বাবার কথা আমি অবশ্যই রাখবো। এই তো ভালো পোলা, খাইলো। বাসায় আইজ তোর চাচা
শুকনা মাছ আনছে, ওটা তরকারি দিয়া রাঁধছি। 5 দিন পর আদনান নীরবে বেঞ্চে বসে আছে। তার গায়ে মলিন কাপড়, চেহারা শুকনো, মাথার চুল উস্কো খুস্কো। এক পলকে দেখলেই মনে হচ্ছে সে বেশ বিধ্বস্ত। কথা বলছো না কেন? কিছু জিজ্ঞেস করছি। আমাকে বিরক্ত করবেন না প্লিজ। আমার আব্বা মারা গেছে। আব্বা মানে? তোমার বাবা মারা গেছে? জি। ইন্না লিল্লাহ। আমি আসলে জানতাম না। তুমি প্লিজ দুঃখ পেও না। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। ধন্যবাদ। এতে ধন্যবাদের কি আছে? আপনি জিজ্ঞাসা করতেই পারেন। তাই দিলাম আর কি। দেখতে দেখতে আরো অনেক দিন কেটে যায়। কলেজ শেষ করে বাকিটা সময় জীবিকার তাগিদে আদনান এখন ইশাকের রিক্সা চালাতো। আবার একটা টিউশনিও করে সন্ধ্যার পর। ইন্টার ফাইনাল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে ভার্সিটিতে উত্তীর্ণ হয়েছে সে। নতুন বছরের নতুন আমেজে ভার্সিটি সকলে ট্যুরে যাচ্ছে বান্দরবান। নাম লেখাতে বাদ যায়নি আদনানও। অবশ্য তার কারণ সোমা মেয়েটা। আজকাল দুজনের মাঝে অনেক ভাব হয়েছে। সবাই যেখানে আদনানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেখানে মেয়েটার তার প্রতি টান দেখে সত্যি অবাক হয় আদনান। বাসে এই আনিস, গানের ভলিউম আরো বাড়িয়ে দে। বলিস কি, স্যার বকবে না? না, আজকের জন্য 7 খুন মাপ। এমন সময় নিজের সিট খুঁজতে খুঁজতে বাসের মধ্যে প্রবেশ করে আদনান। আদনানকে দেখে রাগে তেতে ওঠে রাফি। ভাবখানা এমন যেন আদনানকে দেখে তার ট্যুরে যাবার সকল আনন্দ মাটি হলো। রাগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে তাচ্ছিল্য স্বরে রাফি আদনানকে ডেকে বলে উঠল, ওই কালি আজকের দিনও পুরনো জামা পরে এসেছে। অভাব হলে আমায় বলতে পারতি। কভার্ডে অবহেলায় গড়াগড়ি খাচ্ছে হাজার হাজার পোশাক, সেখান থেকে তোকে কয়েকটা দান করে দিতাম। আদনান নিজের গায়ের পোশাকে একবার নজর বোলায়, এরপর শক্ত কণ্ঠে বলে ওঠে, আমার কাছে এটাই মূল্যবান। ওরে কুইল্লা, কেনার সামর্থ্য না থাকলে এমন তেনা কাপড় তোদের কাছে মূল্যবান মনেই হবে। আজ অন্তত চুপ কর তো, এনজয় দ্য মুভমেন্ট। কিভাবে চুপ থাকি বল? পাশে এমন ময়লা ডাস্টবিন থাকলে মোমেন্ট এনজয় করা যায় বল? তো অবশ্য ঠিক বলেছিস। কি আর করার, এই ভিখারির সাথে কথা বলে নিজের মুডের 12টা বাজানোর কোনো প্রয়োজনই হয় না। তাই বলছি ওকে ছেড়ে দে। নাইমার কথাকে প্রাধান্য জানিয়ে সকলেই আদনানের সামনে থেকে সরে গেল। এরপর হেসে খেলে সবাই বান্দরবান পৌঁছে গেল। ছেলে মেয়ে উভয়েই আলাদা বাসে। বাস থেকে নেমে আদনানের কাছে আসে সোমা আর তার বান্ধবীরা। কেমন কাটলো জার্নি? আমার তো হেব্বি লেগেছে। ভালো। আচ্ছা, তোমার সাথে কথা বলতে দেখলে রাফি ছেলেটা আমার দিকে অমনভাবে তাকায় কেন? কেমন ভাবে? যেন সে আমাকে চিবিয়ে খাবে এমন ভাবে। আমার সাথে কেউ ভালো করে কথা বললে ওরা এভাবেই তাকায়। তোমার সাথে মিশতে আমার ভালো লাগে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওদের সমস্যা কোথায় এখানে? তুমি ওদের দিকে নজর দিও না, তাহলেই হবে। পাহাড়ের সমতল ভূমিতে তাঁবু খাটিয়ে নিজেদের বাসস্থান তৈরি করে নিল কয়েকজন মিলিয়ে মিলিয়ে। আদনান, শারাফ, আবিদ 3 জন একই তাঁবুতে আছে। লং জার্নি করে এসেছে, তাই কিছুক্ষণ বিশ্রাম করে তারা। অল্প বিশ্রামের পর তাঁবু ছেড়ে আদনান বের হয় একটু, কারণ আদনানের উপস্থিতি বাকি বন্ধুদের সহ্য হচ্ছিল না। তারা আদনানকে উদ্দেশ্য করে নানান বাজে বাজে কথা বলে উঠছে থেকে থেকে। কেমন একটা বিশ্রী গন্ধ বাতাসে ভেসে আসছে না? ঠিক বলেছিস, এমন ময়লার ভাগার সাথে নিয়ে বসে থাকলে গন্ধ আসবেই। কিছু করার নেই, তার চেয়ে বরং নাকে তুলো গুজে চুপচাপ বসে থাক। শালা আমাদের তাঁবুতে এসেই মারতে হলো। এত বড় পাহাড়ে কি আর মরার জায়গা নেই? ও মরতে আসেনি, আমাদের মারতে এসেছে। ক্লান্ত আদনান সবটাই মুখ বুজে সহ্য করে শোয়া থেকে উঠে দাঁড়ালো। এরপর সকলের উদ্দেশ্য বলল, আমি বাইরে চলে যাচ্ছি। আমি তোমাদের বিরক্ত করতে চাই না। আদনানের কথায় শারাফ আর আবিদ মুখ ঘুরিয়ে অন্যদিকে রেখে নিজেদের কাজে ব্যস্ত হলো, যেন আদনানের কথা খানা তাদের কানে প্রবেশই করেনি। আদনান জানে ওরা ইচ্ছে করেই এমন করছে, তাই আর নিজের বাক্য খরচ না করে তাঁবুর বাইরে বেরিয়ে তাচ্ছিল্য হেসে উপরওয়ালার প্রতি আক্ষেপ নিয়ে বলে উঠল, আমাকে প্রতিনিয়ত এমন অপমানিত হতে দেখে নিশ্চয়ই তোমার আনন্দ লাগে, তাই না? কিন্তু আমার হৃদয় যে দগদগে হয় যন্ত্রণায়, তুমি কি তা দেখো না? এত যদি কষ্ট দিয়ে শান্তি পাও, তবে আমার মৃত্যু দাও। আমাকে মানুষের সামনে আর ঘৃণার পাত্র বানিও না। আমি যা সইতে পারছি না। আদনানের বুক ভেঙে কান্না আসে। বাবা মাহীন একাকী আদনান ভেবেছিল ঘুরতে আসলে হয়তো তার মন ভালো হবে, সকল দুঃখগুলো কয়েকদিনের জন্য দূরে পালাবে, কিন্তু তার কল্পনা যেন মিথ্যে হলো।
এখানে এসে নিজের দুঃখ ভোলার চাইতে আরো বেশি বেশি কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছেও সে। আদনানের ইচ্ছে হচ্ছে সব ফেলে বাবার কবরের কাছে গিয়ে কাঁদতে, কিন্তু চাইলে কি আর তা সম্ভব? তাই আদনান মনে মনে সিদ্ধান্ত নেয় দূরের ঘন অরণ্যে গিয়ে নিজের কষ্ট উগলে দিয়ে চিৎকার করে কাঁদবে সে। যেই কান্না সে আর প্রকৃতি ছাড়া কেউ শুনবে না। লম্বা লম্বা পা ফেলে আদনান তাঁবু ছেড়ে জঙ্গলের দিকে পা বাড়ায়। এমন সময় হঠাৎই সোমার সাথে তার দেখা হয়ে যায়। এই শোনো, কোথায় যাচ্ছ? আমাকেও সঙ্গে নাও। এই মেয়েটার জন্য আদনান যেন শান্তিতে শ্বাসও নিতে পারে না, সবসময় সামনে এসে দাঁড়ায়। আদনান কিছুটা শক্ত গলায় বলল, বিরক্ত করো না সোমা, আমি কিছুক্ষণ একাকী সময় কাটাতে চাই। আদনানের চেহারা দেখে সোমা বুঝলো কিছু ঘটেছে, কারণ সকলেই আদনানের সাথে কেমন ব্যবহার করে ইতিমধ্যে সোমা সবটাই দেখেছে। তাই কথা ঘুরিয়ে আহ্লাদে কণ্ঠে বলে উঠল, কিন্তু তোমার জন্য যে একটা জিনিস এনেছিলাম। আদনান তার পায়ের গতি থামিয়ে কপাল কুঁচকে অল্প জিজ্ঞেস করে, কি জিনিস? সোমা কিছুক্ষণ আদনানের তলমলে চোখে গভীর নজর বোলায়, এরপর বলে ওঠে, দাঁড়াও, আমার তাঁবু থেকে নিয়ে আসছি। বলেই সোমা নিজের তাঁবুর দিকে দৌড় দেয়। আদনান মেয়েটির চঞ্চল পায়ের দিকে তাকিয়ে হতাশা মিশ্রিত শ্বাস ফেলে বলে ওঠে, আমার মন খারাপের সময়গুলোতে কিভাবে আমার সামনে এসে দাঁড়াও তুমি সোমা? এটা কি কাকতালীয় নাকি ইচ্ছে করেই? অল্প সময়ের মধ্যে হাতে একটা প্যাকেট নিয়ে ফিরে এলো সোমা। এরপর সেই প্যাকেট আদনানের দিকে এগিয়ে বলে উঠল, এই নাও, এটা তোমার জন্য এনেছিলাম। ভেবেছিলাম গাড়িতেই দেব, কিন্তু সুযোগ হয়নি। আদনান ইতস্তত করে হাত বাড়িয়ে প্যাকেটটি নিয়ে জিজ্ঞাসা হয়ে প্রশ্ন করে, কি আছে এতে? ভুলেই দেখো না। কোথাও প্রাঙ্ক করছো না তো আমার সাথে? তাছাড়া সকলেই আমার মজা নেয়, তুমি নিজে দোষ কোথায়? সৃষ্টিকর্তা সকলের আনন্দের খোরাক বানিয়েই সৃষ্টি করেছেন আমাকে। কথাগুলো শুনে সোমার বেশ খারাপ লাগে, তাই সোমা বলে, তোমাকে নিয়ে মজা করার জন্য আমি বন্ধুত্ব করিনি তোমার সাথে। আর তুমি কোনো সার্কাসের জোকারও নও যে সুযোগ পেলেই তোমার সাথে মজা করতে হবে। সোমার কথায় আদনান স্মিত হেসে প্যাকেটখানা খুলতে উদ্যত হয়। এরপর প্যাকেটের ভেতরে জিনিস দেখে চোখ বড় বড় করে বলে ওঠে, এতগুলো নতুন শার্ট প্যান্ট, সব তোমার জন্য। এগুলো দিয়ে আমি কি করব? কি করবে মানে? পড়বে। আমি এটা নিতে পারবো না, তোমার জিনিস তোমার কাছেই রাখো। বলেই প্যাকেটখানা সোমার দিকে বাড়িয়ে দেয়। সোমা প্যাকেটের থেকে সরে গিয়ে উঁচু কণ্ঠে জিজ্ঞেস করে, কেন নিতে পারবে না? নেব কেন? আর হঠাৎই কাপড় গিফট করছো কেন? আমি ভালো কাপড় কিনতে পারি না তাই জন্য? অবশ্যই নেবে, কারণ আমি তোমার ফ্রেন্ড। এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে ভালোবেসে কিছু দিলে গ্রহণ করতে হয়। আর তুমি ভালো পড়তে পারো কিনা সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। দয়া করছো আমার উপর? আমি যেমন আছি তেমনই শুক্রিয়া, কারো দয়ার প্রয়োজন নেই। তুমি এটা নিয়ে যাও। আরে এখানে দয়ার কি দেখলে? ভালো করে বলছি বলে কথার দাম দিচ্ছ না। শপিংয়ে গিয়ে নিজের জন্য কেনাকাটা করতে গিয়ে এগুলো দেখে ভালো লাগলো, তাই নিলাম। ফ্রেন্ড থাকলে তাকেই হয়তো গিফট করতাম। বয়ফ্রেন্ড নেই তাই তোমাকে দিলাম। সিম্পল একটা বিষয়। তাই বলছি, বেশি কথা না বলে ভেতরে গিয়ে এটা পড়ে এসো। তুমি এভাবে কথা বলছো কেন? আর আমার সাথে রাগি বা দেখাচ্ছ কেন? কিভাবে কথা বলছি? এক্ষুনি এগুলো পড়ে আমার সামনে আসবে। এখানে আমরা সবাই ঘুরতে এসেছি, মজা করতে এসেছি, সবাই নতুন রূপে সেজে এসেছি। আর তুমি গেও ভূতের মতো থাকবে তা কি করে হয়? তাই কাল সারা মার্কেট ঘুরে এগুলো কিনেছি। আর উনি বলে কিনা আমার দয়া করা লাগবে না। আদনান অবাক হয়ে চেয়ে রইল সোমার পানে। মেয়েটির কঠিন কথায় তার মোটেও খারাপ লাগছে না, বরং মেয়েটির করা কেয়ারে তার মনে অনন্য প্রশান্তি কাজ করছে। কিন্তু আদনানের এমন বোকার মতো তাকিয়ে থাকা সোমার ভালো লাগলো না, তাই সে পুনরায় গলার সুর বাড়িয়ে বলে উঠল, এভাবে তাকিয়ে কি দেখছো? কথা কানে যায় না? এখনো রুমে যাচ্ছ না কেন? সময় যে গড়িয়ে যাচ্ছে সেদিকে খেয়াল আছে? একটু পরে সবাই পাহাড় দেখতে বের হবে। আরে যাচ্ছি তো, তুমি বারবার রেগে যাচ্ছ কেন? আবার কথা বলে? রাগ করবো না তো কি করব? সোজা কথা মশাই কানে নেয় না। সোমার তেরা কথায় টিকতে না পেরে অগত্যা প্যাকেট নিয়ে তাঁবুতে প্রবেশ করে আদনান। কেউ তার জন্য এমন করে ভাবে বিষয়টা খেয়ালে আসতেই হাসি ফুটল তার ঠোঁটে। তার বাবা ছাড়া আজ পর্যন্ত কেউ তাকে নিয়ে এভাবে ভাবেনি। মেয়েটা যে তার উপরে এক্সট্রা আধিপত্য খাটায় এটা আদনান বোঝে, কিন্তু এটা ভেবে পায় না কিসের এত খবরদারি।
কি নাম দেওয়া উচিত এই অধিকার আদায়ের? আদনান তাঁবুতে এসে ইতস্তত করে নিজের রুমের সঙ্গীদের অনুরোধের স্বরে জিজ্ঞেস করে, কিছু মনে না করলে একটু বাইরে যাবি তোরা? কেন? আর তোর হাতে ওটা কিসের প্যাকেট? আর আমাদের বাইরেই বা যেতে বলছিস কেন? আহ, আসলে আমার হাতে এটা কাপড়ের ব্যাগ। তোরা বাইরে গেলে চেঞ্জ করতাম আর কি। কিসের কাপড়? তুই না খালি হাতে বেরোলি? তাহলে এটা কোথায় পেলি? কোথাও কারো কাপড় চুরি করিস না তো? বলা যায় না তোদের মতো গরিব ভিখারিকে আমার চেনা আছে। কিছুক্ষণ আগে আদনানের মনে যে উচ্ছ্বাস ছিল তা সারাফের কথায় কথায় যেন হারিয়ে গেল। সেই সাথে চোখের কোণে অল্প জলও জমল। কিন্তু হঠাৎই আবিদ এসে ছো মেরে আদনানের হাত থেকে প্যাকেটখানা কেড়ে নিয়ে বলে উঠল, দেখি তো কেমন কাপড়, আমি দেখলেই বুঝতে পারবো এগুলো তোর নাকি কারো থেকে চুরি করা। কথাগুলো বলেই আবিদ ব্যাগ খুলে একটা একটা করে শার্ট প্যান্ট বের করে আনলো। আবিদের হাতের শার্ট দেখে সারা বিস্ময়ে হতবাক হয়ে বলে উঠল, আরে এত সুন্দর শার্ট কে দিল তোকে? সত্যি বল, কার থেকে চুরি করেছিস? দেখেই বোঝা যাচ্ছে ব্র্যান্ডের শার্ট। তোর মতো ভিখারি এই শার্ট কিনতে পারবে না, সে আমি ভালো জানি। ভালোই ভালোই মুখ খোল, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোমরা অহেতুক আমাকে সন্দেহ করছো। আমি মোটেও চুরি করিনি, আর আমি কোনো চোরের সন্তান নই। এই শার্ট আমাকে গিফট করেছে একজন। আদনানের কথা শুনে আবিদ সারাফ দুজনে ফিক করে হেসে দিল। এরপর দুজনেই বলে উঠল, গিফট? তোর মতো পাতিলের তলাকে আবার কে গিফট করতে যায় এমন দামি জিনিস? আর এসব পোশাক পরলেই কি তুই হ্যান্ডসাম হয়ে যাবি? কাক ময়ূরের পেখম লাগালেই কি ময়ূরের মতো সুন্দর হয় কখনো? কাক তো কাকই থাকে, তাই না? কথাগুলো বলে সারাফ হো হো করে হেসে উঠল। আদনান সারাফের থেকে কাপড়গুলো কেড়ে নিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, এগুলো আমাকে শোভা গিফট করেছে। আমি ময়ূরের বেশ ধরতে আসিনি এখানে। সে খুশি হয়ে আমাকে সব গিফট করেছে। সে চাই এগুলো পরে আমি তার সাথে ঘুরি, তাই আমাকে এগুলো পরতে হবে, কারণ সে আমার ভালো বন্ধু। সোমা তোকে এইসব দিয়েছে? সে তো ভালো বন্ধু। বলি ভাই, আজকালকার দিনের সুন্দরী মেয়েদের রুচি কি একেবারেই শেষ হয়ে গেছে? এরা পচা শামুকে পা কাটাতে বেশি পছন্দ করে। না হলে তোর মতন একটা থার্ড ক্লাস কালো পাতিলের তলার সাথে কে করবে বন্ধুত্ব? সারাফ কিছুটা ভাবুক হয়ে জিজ্ঞেস করে, সোমা আবার কে? ও আচ্ছা, চিনেছি। সোমা ওই মেয়েটা না যে তোর সাথে সবসময় কথা বলে, তোর জন্য সিট রাখে বেঞ্চে, মাঝে মাঝে দয়া করে তোকে ক্যান্টিনে খাওয়ায়? হ্যাঁ, সোমা সেই মেয়েটাই। তোরা আমাকে ঘৃণা অপমান করলেও সে আমাকে পছন্দ করে, আমায় বন্ধু বানাতে চায়। আরে বাস, তাই নাকি? তো ভালো থালেও বাসিস নাকি রে? আজকাল দেখছি মেয়েটা তোকে জামা কাপড় গিফট করে। তা কি চলে তোদের মাঝে? সত্যি করে বলিস কিন্তু, আমাদের চোখ ফাঁকি দেওয়া অত সহজ না। তা বড় লোকের মেয়ে পটিয়ে ফেললি নাকি? কি চলে মানে? আর কাকে পটাবো? এসব কি ধরনের নোংরা কথা বলছিস? আমরা জাস্ট ভালো বন্ধু, ব্যাস এইটুকুই। তাছাড়া আমি এটা নিতে চাইনি, ও জোর করে দিল। সব বুঝি রে, বুঝি বুঝি। চল আবিদ, আমরা বাইরে যাই। বেটা মনে হয় চেঞ্জ করবে। জানি না কত বছর পর আজ নতুন জামা গায়ে চড়াবে। ভিখারের আবার তেজ কত। চল যাই রে। ঠিক বলেছিস ভাই, হ্যাঁ চল। সারাফ আর আবিদ বেরিয়ে যেতে হতাশা মিশ্রিত শ্বাস ফেলে আদনান। এই ছেলেগুলোর সাথে তার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কোনো লেনদেনও নেই, কোনো লেনাদেনাও নেই। ছেলেগুলো তাকে সবসময় ঘৃণা নজরে দেখে। মানুষের গায়ে রং আর টাকা পয়সায় কি পৃথিবীতে সব কিছুর উপরে সে যে একটা রক্তে মাংস গড়া মানুষ, তার কোনো দাম নেই। সৃষ্টিকর্তা তো নিজের হাতেই সবাইকে সৃষ্টি করেছেন, তবে সাদা কালো ধনী গরিবে কিসের এত ভেদাভেদ? নিজের চেহারা নিয়ে হীনমন্যতা বাদ দিয়ে আদনান পোশাক পাল্টানোতে মন দেয়। এরপর চেঞ্জ করে বাইরে বের হয় আদনান বাইরে বের হতে সংকোচ আর জড়তা তাকে ঘেরাও করলো, কারণ তাকে নতুন কাপড়ে দেখে কেউ কেউ ভূত দেখার মতো তাকিয়ে আছে, আবার কেউ কেউ টোন কাটতেও বাদ রাখছে না। এই দেখ দেখ, আকাশের চাঁদ আজ দিনের বেলাতেই উঠে গেছে মনে হয় ভুলে। নতুন জামা পড়েছে আমাদের কাইল্লা। আরে তাই তো, কিন্তু কাইলার সাথে নীল শার্টটা ঠিক যাইতেছে না। সাদা হলে আলো ভালো লাগতো, একদম নিগ্রো। একটা মানুষকে নিয়ে তোদের এত বাজে চিন্তা ভাবনা কিভাবে আসে? দৃষ্টিভঙ্গি ঠিক কর। এই তোর হঠাৎ কি হলো বলতো? হঠাৎ উল্টো সুরে গান গাইছিস যে?
সেদিন না আদনান রে কাইল্লা বলে মজা উড়ালি? তখন পরিস্থিতিটাও অন্যরকম ছিল, আর এখনের পরিস্থিতি অন্য। মানে বুঝিয়ে বল। আরে তোদের দুলাভাই মানে যার সাথে আমার প্রেম, সেও দেখতে কালো। তাই আমি ঠিক করেছি আর কাউকে কালো বলে হাসি ঠাট্টা করব না। ও এই ব্যাপার। হুম। আদনান লাজুক হেসে তার শার্ট ঠিক করতে করতে সোমার সামনে এগিয়ে আসে। আদনানের দিকে তাকিয়ে সোমা মুচকি হেসে এগিয়ে গিয়ে উচ্ছ্বসিত গলায় বলে ওঠে, আরে এই শার্টটাতে তোমাকে তো খুব মানিয়েছে। সান্ত্বনা দিচ্ছ? সবাই তো হাসি ঠাট্টা করছে। সান্ত্বনা দেবো কেন, সত্যিই মানিয়েছে। তোমার নজর সুন্দর, তাই সবকিছু সুন্দর দেখতে পাও। এটা অবশ্য ঠিকই বলেছ, পৃথিবীর কোনো সৃষ্টি অসুন্দর নয়। হুম। খিদে পেয়েছে, চলো আশেপাশে দোকান আছে কিনা খুঁজে দেখি। আরে আমি যেতে পারবো না, অন্য কাউকে নিয়ে যাও। ভয় নেই, বিল পে করতে হবে না, আমিই দেবো টাকা। এবার চলো। তুমি কি আমার সাথে কমফোর্ট ফিল করো সোমা? হ্যাঁ, এই জন্যই তো তোমার সাথে সারাক্ষণ চিপকে থাকতে চাই, দেখো না। আচ্ছা বুঝেছি। এরপর সোমা তারা দেখিয়ে তার বন্ধুদেরও ডেকে ওঠে। আনিশা, তুই যাবি আমাদের সাথে? আর রবিন কোথায়? যাবো তো, আমারও খিদে পেয়েছে হেব্বি। আর রবিন একটু আগে এখানেই ছিল, কোথায় চলে গেছে কে জানে। ঠিক আছে চল, আমরা তিনজনই যাই। আনিশা নাক কুচকে আদনানের দিকে তাকিয়ে সোমাকে জিজ্ঞেস করে, ওকে নিয়ে যাবি? হ্যাঁ, ওকে নিয়ে গেলে সমস্যা? সমস্যা না, কিন্তু রাস্তার মানুষজন জোকার ভেবে হাসাহাসি করবে না? হাসাহাসি করবে সেটা তাদের প্রবলেম, আমরা আমাদের কাজ সেরে চলে আসবো ব্যাস। আচ্ছা চল। আমার সাথে এসো আদনান। এতক্ষণ তাদের কথা শুনছিল রাফির গ্যাং। তারা যেতেই রাফি বলল, মেয়েটা কে রে? কালীকে নিয়ে বেশি দরদ। ওর নাম সোমা। নতুন ভর্তি? আরে না, আগে থেকেই ভর্তি ছিল কিন্তু ক্লাস করতো না, কয়েকদিন থেকে রেগুলার হয়েছে। কালীর ঘরের কালী দেখি ওরে ছাড়া কিছুই বুঝে না আজকাল। এর একটা ব্যবস্থা করতেই হবে। শালাকে এমনিতেও কখনো এক্সাম লাইফে পিছনে পাইনি, এখন আবার আমাদের নাকের ডগা দিয়ে সুন্দরী মেয়ে নিয়ে ঘুরছে। শালাকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। তুই ঠিক কি করতে চাইছিস বলতো? এমন অবস্থা করব যাতে সাপও মরে লাঠিও ভাঙবে না। কি করবি তুই? দেখি কি করা যায়। হাঁটতে হাঁটতে দোকানের কাছাকাছি এসে পৌঁছেছে তিনজন। রাস্তার অনেকেই আসা যাওয়ার পথে আদনানের দিকে অদ্ভুত চোখে তাকিয়েছিল। আপামনি কি নেবেন? সোমা দেখে দোকানে তেমন ভালো জিনিস নেই, আর পাহাড়ি এলাকায় ফ্রেশ জিনিস পাওয়া দুষ্প্রাপ্য। 3 জোড়া কলা, 3টে কেক, 3টে কোল্ড ড্রিঙ্কস দিন। এখনই দিচ্ছি, এই লন আপা। দোকানদারকে টাকা মিটিয়ে দিতে হাত বাড়াতে দোকানে বলে, আপা এই ছেলেটা আপনার কি? কেন, কোনো সমস্যা? না, ওর এমন কুচকুচে কালো মানুষের আমার দোকানে কখনো দেখি নাই তো। আপনারা একটু টুরিস্ট, উনি কি নিগ্রো? তা জেনে আপনার কি কাজ? নিজের চরকায় তেল দিন। যেতে চাইছেন কেন? এমনি জানতে চাইলাম। বেশি জানা ভালো না, টাকা যা এসেছে তা রেখে বাকিটা ফেরত দিন। দোকানদারের কাছ থেকে টাকা নিয়ে আবারও তাঁবুতে ফিরে আসে তারা। 3.5 ঘোরাঘুরি শেষে সবাই মিলে রাতের জন্য বিরিয়ানি রান্না করেছে। খেয়ে দিয়ে সবাই 2-3টে গোল করে আসু জমিয়ে বসেছে। মাঝখানে আলো হিসেবে কাঠের সাহায্যে আগুন জ্বালিয়েছে। নানান গান, গল্প আর আড্ডায় ভারী হলো সেই আসর। চলতে থাকলো গভীর রাত পর্যন্ত। ভোরের পাখির কিচিরমিচির ডাক শুনে ঘুম থেকে উঠে দাঁড়ায় আদনান। তাঁবু থেকে বেরিয়ে দেখে এখনো কেউ জাগেনি। খালি পায়ে হাঁটতে হাঁটতে একটি খাদের কিনারে গিয়ে দাঁড়ালো। উপভোগ করতে লাগলো মিষ্টিমেয় পরিবেশ। হঠাৎই দ্বিতীয় কারো পায়ের শব্দ শুনে কপাল কুঁচকালো আদনান। গভীর নজর ফেলতেই রাফির চেহারা স্পষ্ট হলো। তার দিকে পুরো হেসে এগিয়ে আসছে রাফি। কিরে আদনান, কি করছিস রে এত ভেবে? রাফির মুখে কালির পরিবর্তে আদনান নাম শুনে থমকায় আদনান। কিছু করছি না, এমনি পাহাড় দেখছিলাম। পাহাড় অনেক সুন্দর তাই না? দুজনকে আজ সুরেলা ভাষা কথা বলতে দেখে অবাকই হলো আদনান। নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ খুব সুন্দর। পছন্দ হয়েছে তোর? মানে সিম্পল, পছন্দ হলে সারা জীবন এখানে থাকার ব্যবস্থা করে দিতাম আর কি। কিভাবে? দাঁড়া দেখাচ্ছি। আর একটু সামনে পা দ্বারা। আরে না, তাহলে তো পড়ে যাব খাদে। আরে কিছু হবে না, আমরা এখানে
বহুবার এসেছি। কত যে খাদের কিনারে দাঁড়িয়ে চোখ বুজে প্রকৃতির নির্মল বাতাস গায়ে মাখিয়েছি। আমরা চাই যে তুই ওই ব্যাপারটা এনজয় কর। পড়ে যাসনি খাদে? মগের মূল্যম নাকি? রাফি চতুর্দৃষ্টিতে তাকায় আশপাশ, কাউকে দেখা যাচ্ছে না। ইশারায় নাইমকে কিছু একটা বোঝাতে আদনানের কাঁধে কৌশলে হালকা ধাক্কা দেয় নাইম। অমনি ভারসাম্য হারিয়ে ছেলেটা পড়ে যায় সামনে গভীর খাদে। পড়ার আগে একবার শেষ চেষ্টা করেছিল কিছু একটা আঁকড়ে ধরে নিজেকে বাঁচাতে। আরে ওকে কেউ ধরো, ছেলেটা পড়ে যাচ্ছে। তড়িৎ মাটিতে শুয়ে নিচের দিকে হাত বাড়িয়ে দেয় রাফি। ভাব এমন সে আদনানকে বাঁচাতে শেষ চেষ্টা করছে। রাফি চিৎকার করে ডেকে ওঠে, আদনান! রামেশা রাফিদের নিকটে চলে এসে আবারও বলে, আদনান তো নিচে পড়ে গেল। ওকে ধরার চেষ্টা করেও রাখতে পারিনি। তাড়াতাড়ি স্যার ম্যামদের খবর দাও। হ্যাঁ, আমি এখনই খবর দিচ্ছি। নাইম গিয়ে সবাইকে ডেকে আনে। নাইমের ডাকে সকলেই হুড়মুড় করে দৌড়ে আসে, সেই সাথে সকলের চোখে মুখে ভয়ের আভাস। এটা কিভাবে ঘটে গেল? জানি না স্যার, আমরা দুজন ভোরে ঘুম থেকে উঠে দেখি কেউ জাগেনি, তাই দুজন হাঁটতে বেরিয়েছিলাম। কিন্তু একটু এগোতেই দেখি আদনান ধীরে ধীরে হেঁটে যাচ্ছে খাদের কিনারায় আর বিড়বিড় করে বলছে, আব্বা আমি তোমার কাছে আসি। বলতে বলতে খাদে পা দিল আর পড়ে গেল নিচে। হ্যাঁ স্যার, আমরা দুজন তাকে ধরতে চেয়েছিলাম কিন্তু পারিনি। চোখের সামনে কেউ এভাবে আত্মহত্যা করলো আর আমরা কিছুই করতে পারিনি। কিভাবে ক্ষমা করব নিজেকে? এত সহজে কিভাবে বলছো যে ও আত্মহত্যা করেছিল? ও খাদে ঝাঁপ দেওয়ার আগে ওর আব্বার কাছে যাচ্ছে এমনটাই বিড়বিড় করছিল। তার উপর ভিত্তি করেই বললাম যে আদনান আত্মহত্যা করেছে। ও তো রাতেও ফুরফুরে মেজাজে ছিল, তাহলে সকালে কেন আত্মহত্যা করতে চাইবে শুধু শুধু? আমরা কিভাবে জানবো? আমরা তো ওকে বাঁচাতে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। প্রিন্সিপাল, এখন কি করব? পুলিশকে খবর দিন দ্রুত। আদনানের বডি খুঁজে বের করতে হবে তো। পুলিশ আসে 1 ঘন্টা পর। স্পেশাল ব্যবস্থা গ্রহণ করে খাদে নেমে অনেক খোঁজাখুঁজির পরও আদনানের বডি পায় না। সারাদিনের তল্লাশি শেষে হাল ছেড়ে দিয়ে উপরে উঠে আসে পুলিশ। দুঃখিত, আমরা কোনো বডি পাইনি নিচে। ভালো করে চেক করছেন তো অফিসার? কোনো সন্দেহ আছে? না না, তা থাকবে কেন? তাহলে এখন কি হবে স্যার? ছেলেটার বডি কোথায় গেল? কোনো জন্তু জানোয়ার বহন করে নিয়ে যায়নি তো আবার? এখানে জন্তু জানোয়ার আসবে কোত্থেকে? পাহাড়ি এলাকায় থাকে না? কি জানি, বলা তো যায় না। প্রায় সব শিক্ষার্থী ভয়ে সিটিয়ে আছে। আমার খুব ভয় করছে রে, চলে যাব। আমারও ভয় করছে ভীষণ। তুই আদনানকে পড়ে যেতে দেখেছিস? না, শুধু চিৎকার শুনেছি। আমি পৌঁছাতে ও পড়ে গিয়েছিল। তুই এভাবে কাঁদছিস কেন? এতটা কাছ থেকে কারোর মৃত্যু দেখিনি কোনোদিনও, আজকেই প্রথম। আরও প্রায় 4 ঘন্টা খুঁজেও আদনানের বডি খুঁজে পেতে অপারগ হয়ে পুলিশ ফিরে গেছে। শুধু বডি নয়, পাহাড়ের তলদেশে কোনো রক্তের ছিটেফোঁটাও পাওয়া যায়নি। পুলিশরা যাওয়ার সময় প্রিন্সিপালকে শিক্ষার্থীদের নিয়ে ফিরে যেতে বলেছে, যদি ঘটনার পুনরাবৃত্তি হয় সেজন্যে। শিক্ষার্থীরাও মতামত পোষণ করেছে তারা এখানে আর থাকবে না, তাই রওনা দিয়েছে বাড়ির পথে। বাসে হেলান দিয়ে বসে আছে সোমা। সকলের মুখে মুখে আদনানের নাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আদনান মরে গেছে। বেচারা, তার জন্য কাদার কেউ নেই। বাপ তো আগেই মরে গেছে। ইস, আফসোস হচ্ছে ছেলেটার জন্য। এখন আফসোস করে কি হবে? বেঁচে থাকতে তো কেউ ফিরেও তাকাসনি ওর দিকে। থামবি তোরা, এসব শুনতে আমার ভালো লাগছে না। তোর কষ্ট হচ্ছে না আদনানের জন্য? হবেই তো, একমাত্র তুইই ওর সাথে মিশতি। এভাবে কারো বডি উধাও কিভাবে হয়ে যেতে পারে? আমার কেন জানি মনে হচ্ছে আদনান বেঁচে আছে। বাজে কথা বলিস না তো। এত গভীর খাদে পড়ে কেউ বেঁচে থাকবে বলে তোর মনে হলো? তোর কথায় যুক্তি আছে, কিন্তু মানতে কষ্ট হচ্ছে। কষ্ট হলেও এটাই সত্যি। কেটে গিয়েছে 1টি মাস। ভয়ঙ্কর এই 1টি মাসে ঘটে গিয়েছে নানান ঘটনা।
সকলের জীবনে চলছে পুরো দস্তুর মতো, কিন্তু থেমে আছে একজনের জীবন। হয়তো সময়ের ব্যবধানে সকলে ভুলে গিয়েছে তার নাম বা তার অস্তিত্ব। খানবাড়ির ড্রয়িং রুমে মুখোমুখি কথা বলছেন দুজন দম্পতি। বিধাতা এই দম্পতিকে টাকা পয়সা আভিজাত্য কোনো কিছুরই অভাব দেননি, কিন্তু এত কিছুর পরেও তারা নিঃস্ব, কারণ বিধাতা তাদের টাকা কড়ি সম্পদ অর্থ বিত্ত দিলেও তাদের কোনো সন্তান দান করেননি। আর সন্তানহীন এই আফসোস আজীবন বয়ে বেড়াচ্ছেন মাঝবয়সী দম্পতি। শোনো, ভাইজান ফোন করেছিল, হাসপাতাল একজন পেশেন্ট রয়েছে। তো পেশেন্ট রয়েছে তো কি হয়েছে? ওই পেশেন্টের কোনো গার্ডিয়ান নেই আর তার জ্ঞানও ফিরেনি এখনো। বুঝলাম। ভাইজান বলল গত 1 মাস যাবৎ পেশেন্টের খবর নিতে কেউ আসেনি। তো সেই পেশেন্টে তোমার এত মাথা ব্যথার কারণ কি? কারণ আছে বলেই প্রসঙ্গ তুলেছি। তা কি কারণ আমি কি জানতে পারি? আমাদের তো কোনো সন্তান নেই, তাছাড়া এত ধন সম্পদের উত্তরাধিকারীও নেই। বলি কি, ওই পেশেন্টকে যদি আমাদের সন্তান করে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করে সুস্থ করে আমাদের কাছে রেখে দিই, তাহলে কেমন হবে? কোথাকার কোন পেশেন্ট নাম ধাম জানা নেই। তাছাড়া তুমি কি ওই পেশেন্টকে দেখেছো? হ্যাঁ, এই হসপিটালেই আছে। গতকাল ভাইজান দেখে যেতে বলল, তাই দেখে গিয়েছিলাম। আচ্ছা, তাই জন্য এত তাড়াহুড়ো করে হাসপাতালে আসা? হ্যাঁ, কি বললো, ছেলেটাকে আমাদের বাসায় নিয়ে যাই? ভালোই হবে, একটা ছেলে পেয়ে গেলাম। কিন্তু ও আমাদের মা বাবা বলে ডাকবে তো? বলতে পারছি না, ওর জ্ঞান নাকি এখনো ফিরেনি। ও, তা তোমার ডাক্তার ভাইজান কোথায়? ছেলেকে বাসায় নিয়ে যেতে ফর্মালিটি পূরণ করতে হবে না? আব্রাহাম খানের কথা শেষ হতে না হতেই একজন ডক্টর প্রবেশ করেন আর ক্লান্ত কণ্ঠে বলে ওঠেন, এই তো এসে গেছি। দুঃখিত, একটা পেশেন্ট দেখতে গিয়ে আটকে গেছিলাম। কোনো ব্যাপার না শালাবাবু, এসো এসো। অতঃপর ভদ্রলোক এবং ভদ্রমহিলা হসপিটালের যাবতীয় ফর্মালিটিস পূরণ করে ছেলেটাকে নিজেদের বাসায় নিয়ে যায় এবং সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করে। কিন্তু অনেকগুলো দিন কেটে যাওয়ার পরেও ছেলেটি চোখ মেলে তাকায় না। অক্সিজেন মাস্কের সাহায্যে খুব ধীরে ধীরে তার শ্বাস চলে। খাবার হিসেবে দেওয়া হয় ইলেকট্রোলাইট স্যালাইন, কিন্তু কবে জ্ঞান ফিরবে, চোখ মেলে তাকাবে এই ছেলেটা যে কবে চোখ মেলে তাকাবে, কখন কথা বলবে, আমার তো তর্স হচ্ছে না। সবুর করো, জানো তোর সবুরে মেওয়া ফলে। তাই তো করছি। আচ্ছা, ওকে আমার মা বলে ডাকবে? আমি কি করে বলতে পারি? জ্ঞান ফিরে যদি ওর ফ্যামিলির কাছে যেতে চায় তখন? এখন থেকেই এত সব কেন ভেবে নিচ্ছ? আগে ছেলেটার জ্ঞান ফিরুক, সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় বাকিটা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো রুমে যাই, রাত হয়েছে অনেক। হ্যাঁ চলো। এরপর তারা দুজন আরেকবার ছেলেটা সবকিছু পরখ করে সেই রুম ছেড়ে নিজেদের রুমে চলে গেল। ছেলেটির দেখভাল করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে 2 জন দক্ষ নার্স। তারা ছেলেটা দেখাশোনা করে রাত দিন। একদিন একটি নার্স ছেলেটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ম্যাম, একটা কথা জিজ্ঞেস করি? কি কথা? উনি কি সত্যি আপনাদের ওই ছেলে? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন? না মানে, ওনাকে দেখতে কিন্তু আপনাদের ছেলের মতন লাগে না। কেন লাগে না কেন? আপনি আর স্যার দুজনেই ফর্সা, কিন্তু উনি তো পুরো বিপরীত। কুচকুচে কালো, দেখতেই কেমন যেন লাগে। প্লিজ কিছু মনে করবেন না আমার কথায়, কিন্তু না বলে থাকতে পারছিলাম না। নার্সের এমন সাহস দেখে মুখের ভাষা হারালেন আফরিফা খানম। কিছুক্ষণ স্তম্ভিত থেকে নার্সের পানে কড়া দৃষ্টি মেলে প্রশ্ন করলেন, সুন্দর বাবা মার কি কালো সন্তান হয় না? অবশ্যই হয়, কিন্তু নিজের ডিউটি পালন করো মন দিয়ে, এসব নিয়ে না ভাবলেও তোমার চলবে। এ ব্যাপারে যেন আর একটা কথাও না শুনি। তোমাকে এখানে আনা হয়েছে আমার ছেলের সেবা করতে, তার গায়ের রং নিয়ে সমালোচনা করতে নয়। বেশি বাড়াবাড়ি করলে হসপিটালে তোমার নামে বিচার দিতে এক মুহূর্ত ভাববো না আমি, মনে থাকে যেন। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, প্লিজ অপরাধ ক্ষমা করবেন। আফিফা খান 2 জন নার্স আর একজন ডক্টর ডেকে নিলেন ইমার্জেন্সি। পেশেন্ট মনিটরিংয়ের রেখাগুলো ধীরে ধীরে বক্র হতে শুরু করলো। সকলের মুখে হাসি রেখা। ছেলেটি তার সেন্স ফিরে পাচ্ছে। আরও কিছু সময় কেটে যেতে মিটমিট করে চোখ খুলল ছেলেটির মায়াবী চোখের পানে তাকিয়ে আফিফা খানের যেন খুশি ধরছে না। কেমন ফিল করছো বাবা? ছেলেটা চোখ খিচে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু হাতে স্যালাইনের সুই লাগানো ছিল বিদায় ওভাবেই শুয়ে রইল। মাথাটা প্রচণ্ড ঘুরছে, শরীর প্রচণ্ড দুর্বল, শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে। সবকিছু কেমন যেন এলোমেলো রাখছে। আরে আরে করছো কি? তোমার উঠতে হবে না বাবা, শুয়ে থাকো, তোমার রেস্ট প্রয়োজন। ছেলেটা ঝাপসা চোখে চারপাশে হালকা নজর বোলালো।
সবকিছু অপরিচিত লাগলো তার কাছে। গলাটাও শুকিয়ে যেন মরুভূমি হয়ে আছে। ফাঁকা ঢোক গিলে সে হাতের ইশারা পানি খেতে চাইল। নার্স দ্রুত পানি এগিয়ে দিতেই তা ঢকঢক করে খেয়ে প্রশ্ন করলো, আপনি কে? আমি এখানে কিভাবে? আমি তো বন্ধুদের সাথে ট্যুরে এসেছিলাম। আমি ধরে নাও আমি তোমার মা। আফিফা খানের মুখে মা ডাক শুনে কাঁপা কাঁপা জড়িয়ে যাওয়া কণ্ঠে আদনান বলে উঠল, আপনি আমার মা নন ম্যাডাম। আমার মা আমার জন্মের পরপরই মারা গেছে। আমি কখনো আমার মায়ের আদর পাইনি। মায়ের ঘ্রাণ কেমন হয় তাও আমি জানি না। আর তাছাড়া আমার বাবাও গত হয়েছেন কিছুদিন আগে। আমি অনাথ। আমার মা বাবা কেউ নেই। কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো আদনানের। চোখের কোণে জলও জমলো অল্প, কিন্তু সেগুলো মুছে আদনান পুনরায় বলে উঠল, এতিমদের জন্য পৃথিবীর নরক তুল্য। বাবা মা হারিয়ে সেই নরকে প্রতিনিয়ত বাস করছি আমি। আদনানের কথায় ব্যথিত হয়ে আফিফা খান আচমকা কান্না করে ছেলেটিকে জড়িয়ে ধরল। এরপর সিক্ত কণ্ঠে বলল, কে বলেছে তোমার মা বাবা নেই? এই তো আমি, আজ থেকে আমাকে মা ডাকবে। আর তোমার বাবা এক্ষুনি এসে পড়বো অফিস থেকে। আমি তাকে খবর দিয়েছি আমাদের ছেলের জ্ঞান ফিরেছে। তুমি না চাইলেও আমরা তোমাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করেছি। বিধাতা এতদিনে আমাদের উপর মুখ তুলে চেয়েছে, এজন্যই তো তোমাকে পেলাম বাবা। মা, এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এত কিছু বুঝে কোনো লাভ নেই বাবা। ধরে নাও আজ থেকে আমি তোমার মা। ছেলেটি নিজেও কান্না করে আফিফাকে জড়িয়ে ধরে রাখলো। এরপর একে একে মনে পড়তে লাগলো তার এই অবস্থা হওয়ার আগে ঘটে যাওয়া ঘটনা। ছেলেটি জানতে চাইলো, আমি এখানে আসলাম কিভাবে? আমি তো পাহাড় থেকে পড়ে গিয়েছিলাম। কেউ ইচ্ছে করেই আমাকে ধাক্কা দিয়েছিল, যতদূর আমার মনে পড়ে। তুমি পাহাড়ের নিচে রক্তাক্ত অবস্থায় পড়েছিলে। একজন পথচারী তোমায় হসপিটালে নিয়ে আসে, কিন্তু তোমার কোনো গার্ডিয়ানের অনুপস্থিতি আর টাকার জন্য উপযুক্ত চিকিৎসা হচ্ছিল না। আর ভাগ্যক্রমে সেই হসপিটালে আমার ছোট ভাইজান ডাক্তার হিসাবে জয়েন করে, যার মাধ্যমে আমরা তোমার সন্ধান পাই। আমাদের কোনো সন্তান সন্ততি নেই, তাই তোমাকে আমরা এখানে নিয়ে এসেছি আর ট্রিটমেন্ট করেছি। ফলস্বরূপ তুমি আজ চোখ মেলেছ। আদনান চুপ করে সব কথা শুনল। সে দ্বিতীয়বার পৃথিবীর আলো দেখতে পাবে এটা তার জন্য কল্পনাতীত। দুনিয়াতে এখনো এত ভালো মানুষ আছে। আচ্ছা বাবা, তোমার নাম কি? আফিফা খানের প্রশ্নে কিছুক্ষণ নীরব থেকে ছেলেটি বলে উঠল, আমার নাম আদনান। আদনান? বাহ, নামটা তো বেশ সুন্দর। আমাদের বংশের সাথেও বেশ মানাবে। মানে আজ থেকে তোমার নাম হবে আদনান খান। আব্রাহাম খানের একমাত্র ছেলে আদনান খান। কথা বলার মাঝে হঠাৎই আদনান প্রচন্ড দুর্বলতা অনুভব করে। মাথাটা ঘুরে উঠেছে তার, শরীর অবশ লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে। আফিফা খান আদনানের এমন অবস্থা দেখে ভীত হলেন এবং সাথে সাথে ল্যান্ডলাইন থেকে আব্রাহাম খানকে ফোন করলেন। ওগো, কোথায় তুমি? তাড়াতাড়ি বাড়িতে এসো, আদনান সেন্সলেস হয়ে যাচ্ছে আবারও। স্ত্রীর কথায় নিজের জরুরি মিটিং ফেলে বাসায় চলে এলেন আব্রাহাম খান। এরপর উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, ওকে দ্রুত হাসপাতালে নিতে হবে। তুমি তোমার ভাইকে একটা কল করো। খুব দ্রুত আদনানকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আপাতত সে হসপিটালের বেডে শুয়ে আছে। ডক্টর তার নর্মাল চেক আপ করে সবকিছু পর্যবেক্ষণ করলেন। এরপর আরও কিছুক্ষণ নিরীক্ষণ করতে করতে প্রশ্ন করলেন, কেমন অনুভব করছো? কোনো সমস্যা হচ্ছে? তেমন সমস্যা না, মাথাটা কেমন ভার ভার লাগছে, আর শরীরটা প্রচন্ড দুর্বল লাগছে। ভয়ের কিছু নেই, একটানা অনেক দিন বেডে থাকার কারণে এমনটা হচ্ছে। খুব শীঘ্রই ভালো হয়ে যাবে আশা করি। ডক্টর, এখন কি করতে হবে? আমরা কি ওকে এখানে অ্যাডমিট করে রাখবো নাকি বাড়ি নিয়ে যেতে পারবো? এত দুশ্চিন্তার কিছু নেই খান সাহেব, পেশেন্ট এখন প্রায় অনেকটাই সুস্থ। আমি ওষুধ চেঞ্জ করে দিচ্ছি, নিয়মিত সেবন করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু টাইম অনুযায়ী ওষুধগুলো চালিয়ে যাবেন। আর প্লিজ তাকে উত্তেজিত হওয়া থেকে বা মন খারাপ হওয়া থেকে বিরত রাখবেন। ওকে ডক্টর, আমরা আপনার সমস্ত গাইডলাইন ফলো করব, আর কিছুতেই ওকে উত্তেজিত বা ব্যথিত হতে দেব না। ঠিক আছে, আমি পেশেন্টকে রিলিজের ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা বিকেলে ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ ডক্টর। অন্যদিকে সোমা প্রতিদিন একবার হলেও আদনানের কথা মনে করে মন খারাপ করে। তার সাথে কাটানো সময়গুলো মনে করে। ক্লাসে আদনান যে জায়গায় বসতো সেখানে গিয়েই বসে। আদনানের হাসি, আদনানের কণ্ঠ তার কানে বাজে, কিন্তু আদনান তার সামনে আসে না। আদনানকে ভেবে প্রায় সোমার চোখ অশ্রুসিক্ত হয়, কিন্তু সোমা গোপনে তা মুছে ফেলেও মিথ্যে হাসি অভিনয় করে। আজকাল সোমার ভার্সিটিতে আসতে ইচ্ছা করে না, কিন্তু সোমার বিশ্বাস একদিন হুট করে আদনান ফিরে এসে তাকে চমকে দেবে।
সেই আশাতেই সোমা প্রতিদিন সকলের আগে ভার্সিটিতে আসে এবং বাড়ি ফিরে সকলের পর। সব কিছুর নিয়ম মাফিক চলছে, শুধু আদনান নেই এই ব্যস্ত শহরে। সোমা বেঞ্চে মাথা টেকিয়ে নীরবে আদনানকে ভেবে চলেছে। এমন সময় তার বন্ধু রামিসা এসে বলে উঠল, কি রে, এমন মন মরা হয়ে কি ভাবছিস? দুপুরে খাবারের টাইম চলে যাচ্ছে, পেটে কি দানা পানি দিবি না? চল না ক্যান্টিনে যাই। না, তুই যা, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না কেন? জানি না, মাথাটা ধরে আছে। তো একা বসে থাকবি? সবাই তো বাহিরে বেরিয়ে গেছে। তো তুইও জানা, শুধু শুধু আমাকে কেন বিরক্ত করছিস? আজব, রেগে যাচ্ছিস কেন? আর আজকাল তুই যেন কেমন হয়ে যাচ্ছিস। হুটহাট রেগে যাস, আবার হুটহাট মন খারাপ করে একা একা বসে থাকিস। ঠিক কী জন্যে তোর এই অবস্থা খুলে বলতো আমাকে। রামেশার কথায় সোমা ইতি উতি নজর বোলায়। এই মুহূর্তে ডুকরে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু চাইলে কি আর কাঁদা যায়? ভালো লাগছে না রামিসা, প্লিজ এখান থেকে চলে যা। তোর উপস্থিতি আমাকে চরম বিরক্তি দিচ্ছে। সত্যিই যাবি না? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তাও তুই রেগে যাস না, তুই একা একা সময় কাটা। আসছি। একবার বলেছি কানে পৌঁছায়নি, বারবার এত বেশি কথা পাকাচ্ছিস কেন? আচ্ছা বাবা, আমরা যাচ্ছি, তুই একাই বসে থাক। দূর হ। ভার্সিটির মাঠের এক কোণে উদাসীন হয়ে বসে আছে রাফি। মনে তার নানান চিন্তা। নিজের নিকৃষ্ট কৃতকর্মের জন্য মোটেও নয়, সে ভাবছে অন্য কিছু। কি ভাবছিস? এক মনে এক ধ্যানে? ভেবেছিলাম একটা কথা। হ্যাঁ, সেটাই তো জানতে চাচ্ছি। আচ্ছা, ওই কালী মানে আদনান যদি মরেও যায়, বডি কোথায় গেল? বাই এনি চান্স ও যদি বেঁচেও থাকে তাহলে তো বডি পাওয়ার কথা, কিন্তু কোথায় উধাও হয়ে গেল সেটাই তো ভাবছি। সত্যি ভাবনার বিষয়। যদি ও বেঁচে থাকে আর আবার ফিরে আসে, তখন আমাদের কি হবে? ফিরে আসার চান্সই নেই। এত উপর থেকে পড়লে তুই ফিরে আসবি জিন্দা? আমি জিন্দা কিভাবে আসবো? আসলে লাশ হয়েই আসতে হবে। তাহলে চাপ নিস না, ওর বডি হয়তো চিল শকুনে নিয়ে গেছে। হতেও পারে। আর যদি ফিরেও আসে, এমন অভিনয় করব যাতে ও ধরে নেয় যে ওর বোকামির জন্যই সে খাদে পড়েছে। রাফির হাতে হ্যান্ডশেক করে নাইম বলে উঠল, ভাই তুই জিনিয়াস। উপর থেকে পতিত হওয়ার মুখ অনেকটাই থেতলে গিয়ে দাগ হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার হাজারো দাগ, কালো শরীরে সেগুলো বিশ্রীভাবে দাগ কেটে রয়েছে। নিজের চেহারার এমন করুণ অবস্থা দেখে নির্বাক চেয়ে রয় আদনান। কি হয়েছে বাবা? আনার সামনে এভাবে বসে বসে কি করছিস? মা, আমার চেহারা আরো নষ্ট হয়ে গেছে মা। এবার সবাই আমাকে নিয়ে আরো আরো মজা করবে। আফিফা খান আদনানকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে উঠলেন, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, তুমি কষ্ট পেও না। সবসময় বাজে চেহারা হয় মানুষের হাসাহাসির পাত্র হয়েছি, এখন তো মানুষ আরো সুযোগ পেয়ে গেল। মানুষের খেয়ে পড়ে কাজ নেই, তাই অন্যের পেছনে লাগে। তুমি তাদের কথায় নিজের কখনো ছোট মনে করো না। মা, হ্যাঁ বাবা। আমাকে সন্তান পরিচয় দিতে আপনাদের লজ্জা করবে না? কেন? এত লজ্জার কি আছে? আমি এতদিন মা ডাকতে শোনার জন্য কত ছটফট করেছি, কত ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো লাভ হয়নি। সেখানে তুমি এসেছো, আমায় হৃদয় উজাড় করে মা ডাকছো, আর আমি তৃপ্তি নিয়ে তোমার ডাকে সাড়া দিচ্ছি। এতে লজ্জার কি আছে বাবা? আপনারা দুজন কত সুন্দর, অথচ আমি কোনো দিক দিয়েই আমাকে আপনাদের সন্তান হিসেবে মানায় না। এসব মাথাতেও এনো না ছেলে। পরের বার যদি এসব কথা বলতে শুনেছি তবে কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু শাসনও করতে জানি। আপনার সব শাসন আমি মাথা পেতে নেব, মনে থাকে যেন। আফিফা আরেকটু চেপে বসলো। আদনানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি তোমায় আজ থেকে খোকা বলে ডাকবো। জানো, আমার কত স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট বেবি হবে, তার ছোট ছোট হাত ধরে হাঁটা শেখাবো, তার গলায় মা ডাক শুনবো, রোজ ঘুম থেকে ডেকে তুলে স্কুলে নিয়ে যাব। কিন্তু আমার স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। আল্লাহ আমাদের ঘরে একটা ছোট বেবি দেয়নি। এখন তো তুমি এসে গেছো, হাঁটা শিখে স্কুলে নিয়ে যেতে না পারলো আমি তোমায় রোজ ঘুম থেকে ডেকে তুলবো, ভাত খাইয়ে দিব, আরও অনেক কিছু করব। আদনান আফিফা খানমের বলা কথাগুলো এতক্ষণ অবাক চোখে তাকিয়ে সব শুনে যাচ্ছিল। ছোট ছোট হাত ধরে হাঁটা শেখাতে না পারলেও একসাথে কিন্তু মা ছেলে দুজন হাঁটতে পারি মুক্ত বাতাসে। এটা কিন্তু ঠিক বলেছ, আগে সুস্থ হয়ে নাও, তারপর দুজনে হাঁটবো। আমি বাদ। দুজন দরজার দিকে চেয়ে একবার আব্রাহাম খানকে দেখলো।
আমি কি দোষ করলাম যে এত বড় শাস্তি দিলে দুজনে? তোমরা দুজন আমার দুপাশে থাকবে আর তিনজন একসাথে হারবো। এবার ঠিক আছে? এইবার ঠিক আছে, একদম আমার ছেলের মতো কথা। আব্রাহাম খান আর আফিফা বেগমকে পেয়ে আদনানের দিন বেশ ভালোই কেটে যাচ্ছে। মাঝে মাঝে আদনানের মনে হয় কোনো জাদুর চেরাগের বলে সে রূপকথার রাজপুত্র হয়ে গেছে। আফিফা খানম তাকে দু চোখে হারায় সর্বক্ষণ। আদনানের খুঁটিনাটি বিষয়েও বিশেষ ধ্যান দেয় মানুষ দুটো। এই মানুষ দুটোর সহচর্যে এসে আদনান নিজের হাতে খাবার খাওয়া পর্যন্ত ভুলে গেছে। এই নিঠুর দুনিয়ায় এভাবে কেউ কাউকে নিঃস্বার্থ ভালোবাসতে পারে? হয়েছে মা, আর খাবো না। এ ছেলে কোনো কথা না, চুপচাপ খেয়ে নাও। কিন্তু পেট তো ভরে গেছে মা। কিচ্ছু ভরেনি, আমি দেখতে পাচ্ছি, হা করো। আপনি খেয়েছেন? সন্তানের আগে মায়েরা খায় না। আর হ্যাঁ, তুমি আমাকে আপনি করে বলবে না, তুমি করেই বলবে। আপনিতে সম্মান বেশি থাকে। কিন্তু মা ছেলের সম্পর্কে সম্মানের চেয়ে ভালোবাসাটা ইম্পর্ট্যান্ট। আমি সহজে তুমি বলতে পারি না, তবে চেষ্টা করব। চেষ্টা নয়, এটাই বলবে। আচ্ছা, তুমি যেমন বলবে। এই তো, এবার ঠিক আছে। কেটেছে কয়েকদিন। আদনানকে এখন ধরে রেখে হাঁটানোর চেষ্টা করা হয়। পায়ে বেশ জোরালো আঘাত পাওয়ার কারণে এখনো ঠিকমতো পা ফেলতে পারে না সে। তাই রুমের মধ্যে আদনানকে অল্প অল্প করে হাঁটাচ্ছেন আফিফা, পাশে নার্স। আস্তে আস্তে পা চালাও। পা ফেলতে পারছি না মা। কষ্ট হচ্ছে? হুম। একটু সহ্য করে নাও, হাঁটাচলা করতে হবে তো। আর নার্স, তুমি আমার ছেলের দুপুরের মেডিসিন দিয়েছো? ইয়েস ম্যাম। মা, আজকের মতো এতটুকুই থাক। পায়ের ব্যথায় আমার খুব কষ্ট হচ্ছে। আর একটু বাবা, একটু ধৈর্য ধরো। হাঁটাচলা না করলে পরে আরো বেশি কষ্ট পাবে। পেরিয়ে গিয়েছে 6টি মাস। এই 6 মাসে আদনানের জীবন পুরোপুরি পাল্টে গিয়েছে। এখন আদনান সম্পূর্ণ সুস্থ, নিজে নিজে হাঁটাচলাও করতে পারে। শরীরে খুইয়ে যাওয়া অংশগুলো ভরে গিয়েছে। আদনানকে শহরের নামকরা ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছেন আব্রাহাম খান। খোকা, এই খোকা ওঠ, আজ না তোর ভার্সিটিতে প্রথম দিন? ও নো, ভুলেই গিয়েছিলাম তোমার এত এত ভালোবাসার মাঝে। ভালোবাসার সাথে ভার্সিটির কথা ভুলে যাওয়ার কি সম্পর্ক? আছে আছে, ও তুমি বুঝবে না। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়। আর এই প্যাকেটে তোর জামা আছে, এগুলো পরে রেডি হয়ে নে। আমার তো অনেক জামা আছে, নতুনের কি দরকার ছিল মা? প্রথম দিন ভার্সিটিতে যাবি, নতুন নতুন একটা ব্যাপার আছে না? আচ্ছা যাই, ফ্রেশ হয়ে আসি। যা যা যা, দ্রুত যা। আদনান ফ্রেশ হয়ে এসে প্যাকেট খুলে দেখে সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট এবং সবকিছুর সাথে ম্যাচিং বাকি জিনিস। সেদিকে অনেকটা সময় ধরে তাকিয়ে থাকে সে। ভালো কাপড় তো দূর, একদিন যেখানে ডাল ছাড়া খাবারই জুটত না, সেখানে আজ এ বাড়ির মানুষের প্রতি কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবে সে? আফিফা খান আবারও রুমে আসে। কি রে, এভাবে কাপড়ের দিকে চেয়ে আছিস কেন? রেডি হবি কখন? এই তো হচ্ছে। তুমি নিচে যাও মা, আমি এখনই রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি আয়, তৃতীয়বার যেন আমাকে আসতে না হয়। আর হবে না। গেলাম আমি। অতঃপর আদনান রেডি হয়ে নিজেকে বেশ কিছুটা সময় নিয়ে দেখে নিচে চলে যায়। আরে আমার ছেলেকে তো বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে, কারো নজর না লাগুক। হয়েছে, আর প্রশংসা করতে হবে না ছেলের। তাড়াতাড়ি খাইয়ে দাও ওকে, লেট হয়ে যাচ্ছে। দিচ্ছি দিচ্ছি। আদনানকে চেয়ারে বসিয়ে আফিফা নিজের হাতে খাইয়ে দিয়ে এরপর বাবা ছেলে দুজনকে বিদায় দেয়। যাবার আগে আদনানের কপালে কি যেন পড়ে চুমু দেয়। অতঃপর দামি ব্র্যান্ডেড গাড়িতে চড়ে দুজন বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। আব্রাহাম খানের সঙ্গে আদনান ভার্সিটিতে প্রবেশ করে। শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আব্রাহাম চলে যায় অফিসে। এমনই এক প্রাঙ্গণে রোজ শিক্ষার্থীদের উপহাসের পাত্র হতো আদনান। অথচ আজ যেচে হাসি মুখে কথা বলছে সবাই। কি অমায়িক ব্যবহার! বিশিষ্ট ব্যবসায়ী আব্রাহাম খানের ছেলের পরিচয় এসেছে বলে কি এত সম্মান? আমরা কি ফ্রেন্ড হতে পারি? এমন কথা আদনানকে আরও একজন বলেছিল, তার নাম সোমা। হঠাৎ সোমার কথা মনে উঠতেই যন্ত্রণা দগ্ধ হলো আদনানের হৃদয়। মেয়েটি সবসময় তাকে আগলে রাখতো, আজ তাদের মধ্যে কত দূরত্ব। কিন্তু কোথায় আছে সোমা? সরি, আমি মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করি না। কিন্তু কেন? কমফোর্টেবল ফিল করি না। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। ও, ইটস ওকে, কোনো ব্যাপার না। এই ব্রো, হোয়াটসঅ্যাপ? তুমি আদনান খান রাইট? বিজনেসম্যান আব্রাহাম খানের একমাত্র ছেলে। আদনান কিছুক্ষণ চুপ থেকে পট করে বলে উঠল, ইয়া, আমি তার একমাত্র ছেলে। আজই ভার্সিটিতে প্রথম? চলো পরিচয় হওয়া যাক। আমি ইরফান ইমায়েত, বিজনেসম্যান ইমাম ইমায়েতের ছেলে। হাই। আমি এনাম। হ্যালো।
এভাবে আরও কয়েকজনের সাথে পরিচিত হয় আদনান। একটু পর ক্লাসের প্রিন্সিপাল এসে আদনানের সাথে ক্লাসের শিক্ষার্থীদের পরিচয় ঘটিয়ে দেয় সকল বিজনেসম্যানের ছেলে হিসেবে। তার প্রতি সবার আগ্রহ দেখে তাচ্ছিল্য হাসলো আদনান। আজ টাকা আছে বলে এত সম্মান, অথচ এক সময় একটুখানি সহানুভূতিও পায়নি কারোর। প্রাইভেট কারে করে বাড়ি ফিরে আদনান। ভার্সিটি প্রাঙ্গণ থেকে গাড়িতে ওঠার সময় অনেকে তার দিকে তাকিয়েছিল এক এক রকম দৃষ্টিতে। ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো খোকা? আদনান গিয়ে জড়িয়ে ধরে বলে, ভালোই। সবাই কত যে সম্মান করছিল বলে বোঝানো যাবে না। দিবেই তো সম্মান, দেখতে হবে না কার ছেলে। খেয়েছো দুপুরে? তোমাদের ছেলে কখনো খায়? সেটাই তো প্রবলেম। আমাদের আসতে এক এক দিন এক এক সময় লেগে যায়। খাবারে গরমিল হলে কিন্তু অসুস্থ হবে তোমারই শরীর, কষ্টগুলো তোমারই হবে। আমরা কেউ ভাগ নিতে পারবো না তখন। তোমাদের ছাড়া খাবার গলা দিয়ে না নামলে আমার কি দোষ? বাবা কখন আসবে তোমার? কয়েক মিনিটের মধ্যেই এসে পড়বেন। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো। ওকে। আজকাল সোমার মন যখন তখন আচমকায় আদনানের কথা মনে পড়ে খারাপ হয়ে আসে। সোমা মাথা থেকে শত চেষ্টা করে আদনানের মৃত্যুর ঘটনা ভুলে যেতে পারে না। যত ভুলে থাকতে চায় ততই যেন বেশি করে মনে করে। মাঝে মাঝে আদনানের সাথে কাটানো মুহূর্ত মনে করে চোখের কোণে জমা হয় জ্বর। সেই জ্বর সঙ্গোপনে মুছে সোমা বলে ওঠে, তুমি কোথায় হারিয়ে গেলে আদনান? তুমি কি সত্যি আর বেঁচে নেই, নাকি সকলের উপর অভিমান করে কোথাও চলে গেছো? আদনানের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে বিছানায় চলে যায় সোমা। একটু পর তার মা আসে রুমে। সোমা, তোকে ডাকছি, শুনতে পাসনি? কানে তুলা গুঁজেছিস নাকি? তুলা গুজবো কেন? শুনতে পাইনি বলেই তো রেসপন্স করতে পারিনি। তোমার ডাকনাম কানে আসলে অবশ্যই জবাব দিতাম। হয়েছে, আর তর্ক বিতর্ক করতে হবে না, খেতে আয়। খেতে মন চাইছে না, এখন খিদে নেই। না খেয়ে খেয়ে শরীরের কি হাল করেছিস? আয়নায় দেখেছিস একবারও? খেতে আয় দ্রুত, দ্বিতীয়বার যেন বলতে না হয়। ঠিক আছে বাবা, যাচ্ছি, তুমি আগে যাও। আয়শা চলে যেতে সোমা আবারও ভাবনার জগতে ডুব দেয়। তার মন বারবার বলে আদনান বেঁচে আছে, কিন্তু কোথায় আদনান? এদিকে হাসি আর আনন্দের সময় চলে যাচ্ছে আদনানের। অতীত স্মৃতি নিয়ে ভাবার ফুসরতি নেই যেন তার। কি করছিস রে খোকা? এইটুকু বইয়ে চোখ বুলিয়ে দেখছিলাম, একটু কিছু বলবে? হ্যাঁ, যদি আমার কথা শোনার সময় হয় আর কি। কি যে বলো না মা, তোমার সামনে পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তুচ্ছ। জান হাজির আমার, বলো কি বলবে? তোকে নিয়ে মার্কেটে যেতে চাচ্ছিলাম একটু। আমাকে নিয়ে কেন? শপিং করব সবার জন্য, তোর জন্য আমার পছন্দ মতো জামা কিনবো। সেদিন না কিনলে? তাতে কি, এখন আবার কিনবো। আচ্ছা, কখন যাবে? এখন বাজে বেলা 12টা, 2টোর দিকে বের হবো, কি বলিস? তুমি যেমনটা চাইবে। 2টোর দিকে মাকে নিয়ে মার্কেটে যায় আদনান। আফিফা খানকে মার্কেটের প্রায় মানুষ চেনে আব্রাহাম খানের স্ত্রী হিসেবে। ম্যাম, কি কিনবেন প্লিজ বলুন। প্রথমে আমার ছেলের জন্য শার্ট দেখাও। কথাটি বলে নিজে হ্যাঙ্কারে ঝুলিয়ে রাখা শার্টের ভিড়ে চলে যায় আফিফা খান। ছেলের জন্য মার্কেটে সুন্দর জামাটি তার চাই। হঠাৎই আফিফা খান একটা শার্ট বের করে আদনানের সামনে মেলে ধরে বলে ওঠে, এই শার্টটা তোকে দারুণ মানাবে, দেখতো পছন্দ হয় কিনা তোর। তোমার পছন্দই আমার পছন্দ, তুমি দেখে নাও না। কি যে বলিস না। প্রায় 6টা শার্ট এবং তার সাথে ম্যাচিং জিন্স নেয়। তারপর বাড়ির হেল্পিং হ্যান্ড সহ সবার জন্য জামা কাপড় নিয়ে বাড়ি ফিরে তারা। সকালে খোকা, খোকা উঠে পড়, বেলা 10টা বাজে। মায়ের ডাকে ঘুম ঘুম চোখে জড়িয়ে যাওয়া কণ্ঠে আদনান বলে ওঠে, আর একটু ঘুমাই। বলে গিয়েছিল আরো ঘুমাই মানে? ওঠ ওঠ ওঠ, ফ্রেশ হয়ে নিচে আয়, ব্রেকফাস্ট করবি কখন? আফিফা খানের তারায় ছটপট উঠে ফ্রেশ হতে চলে যায় আদনান। এরপর পোশাক পাল্টে ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে পা বাড়ায়। গুড মর্নিং বাবা। আব্রাহাম খান কাটা চামচে খাবার মুখে তুলতে তুলতে জবাব দেয়, গুড মর্নিং মাই বয়। ভার্সিটিতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, সবকিছু ভালোই। ওকে, বেস্ট অফ লাক। জীবনে এগিয়ে যাও অনেক তো। থ্যাঙ্কস পাপা। আর একবার ডাকো তো বাবা। পাপা। আহ, শান্তি। হৃদয় প্রফুল্ল হয়ে গেল রে বাবা। বিধাতার দরবারে কত কেঁদেছি এই ডাকের জন্য। আজ বিধাতা আবার খা খা করা অন্তর শীতল করে দিল। খুব শান্তি পেলাম। জীবন থেকে হারিয়ে গেছে প্রায় 11টা বছর। এই 11 বছরে কত কিছু বদলে গিয়েছে। সেদিনের বাচ্চা সোমা আজ একজন পরিপূর্ণ রমণী। নিজের জব, ক্যারিয়ার সবকিছু সামলে বেশ ভালোই আছে সে।
কিন্তু কোথাও একটা শূন্যতা বয়ে বেড়াচ্ছে তার ভেতর, যা তাকে ভেতর থেকে করেছে একদম রিক্ত। আজ ভোর থেকে খুব ব্যস্ত দেখাচ্ছে সোমাকে, কারণ আজ তাদের ছেড়ে আসা ভার্সিটিতে রিইউনিয়ন আছে। পুনর্মিলন হবে ছেড়ে আসা বন্ধু বান্ধব আর ব্যাচমেটদের। সোমা পড়ালেখা শেষ করে বর্তমানে একটা কোম্পানিতে চাকরি করে, এখনো বিয়ে করেনি। অনেক প্রপোজাল আসে বিয়ের, কিন্তু সেসব সোমা নাকচ করে দেয়। কিন্তু কার জন্য বা কিসের জন্য সোমা তা জানে না। সোমা এখনো আদনানের পথ চেয়ে রয়, তার বিশ্বাস সে ঠিক একদিন না একদিন আদনানের হাসি মাখা সেই মুখটা দেখতে পাবে। আলমারি থেকে কয়েকটা শাড়ি বের করে সোমা তার ছোট বোনের সামনে মেলে ধরে জিজ্ঞেস করে, দেখো তো কোন শাড়িতে বেশি মানাচ্ছে আমায়। একটাতেও না, ভূত ভূত লাগছে সবগুলোতে। তোহার বাচ্চা, বাজে কথা বলবি না একদম। আমি জানি সব শাড়িতেই আমাকে পুরপরির মতো লাগে, কিন্তু কোনটা ছেড়ে কোনটা পরবো উপায় না পেয়ে তোর কাছে জানতে চেয়েছি। ও মা, এই ব্যাপার। যদি আমি শাড়ি সিলেক্ট করে দেই বিনিময়ে কি পাবো? কি চাস তুই? আচ্ছা যা, মাকে বলবো আমার আগে তোকে বিয়ে দিয়ে ঘর ছাড়া করতে। আমার কত দিনের স্বপ্ন, বিয়ে করব, বউ সাজবো, এত এত গিফট পাবো, অবশেষে তোর মাধ্যমে পূরণ হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। সোমা হাঁ করে চেয়ে আছে তার বোনের এসব অবলীলায় বলে যাওয়া কথাগুলো শুনে। এই নির্লজ্জ মেয়ে, বড় বোনের সামনে বিয়ের কথা বলতে গলায় আটকাচ্ছে না তোর? আটকাবে কেন? তুমি তো বলেছো মাকে বলবে, এখন পাল্টি খেলে তো হবে না। আবার পাল্টি? যা, মাকে এই বিষয়ে কিছু একটা বলবো। নে এবার শাড়ি সিলেক্ট করে দে। বলেই খাট থেকে দুটো শাড়ি নিয়ে দোকানে জড়িয়ে বলল, কেমন লাগছে? উমা, ভালোই লাগছে, তবে আরেকটা টাইট করতে পারো। ও, দেখছি আরেকটা। দুই একটা শাড়ি দেখার পর একটা সাদা পাড় নীল শাড়ি দেখে তোহা চেঁচিয়ে বলে, আরে এটাতেই তো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ওয়াও আপু, এটাই সিলেক্ট। অবশেষে তোর পছন্দ হলো, তবে ঠিক আছে এটাই পরবো। অতঃপর শাড়ি গায়ে জড়িয়ে মুখে প্রয়োজন অনুযায়ী প্রসাধনী মেখে নিজেকে প্রস্তুত করে সোমা। বাড়ির সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে পুরনো ভার্সিটির উদ্দেশ্যে। আজ পুনর্মিলন হবে, সাথে আরও একটা ধামাকা, যেটার কল্পনা সোমা কিংবা অন্য কারো মস্তিষ্কে কখনো উদয়ই হয়নি। কি সেই ধামাকা? আজ নতুন পুরনো হাজারো প্রাক্তন নতুন শিক্ষার্থীতে ভরে উঠেছে ভার্সিটি প্রাঙ্গণ। এক একজনের গায়ে এক এক ধরনের আভিজাত্য মাখানো পোশাক। চেনা মুখগুলো আজ কেমন অপরিচিত। সবাই অনেক বড় হয়ে গেছে, কেউ কেউ বিয়ে করে বাচ্চার মা বাবাও হয়ে গেছে। সকলেই আজ ব্রাইট। ভার্সিটিতে এসে সোমা সকলের সাথে এক প্রকার দূরত্ব বজায় রেখেই চলল। লোক দেখানো বন্ধুগুলোর প্রতি তার কখনোই কোনো আগ্রহ ছিল না। আজও তার ব্যতিক্রম হলো না। কিছু সময় অতিবাহিত হতেই সোমার বেস্ট ফ্রেন্ড রাইসা এসে সোমার হাত চেপে ধরে বলে উঠল, থ্যাঙ্কস স্যার, তুই শেষ পর্যন্ত এলি। আমি তো ভেবেছি তুই আসবি না। এ নিয়ে আজ তোকে খুব সুন্দর লাগছে। সোমা রাইসার কথা অল্প হেসে রাইসাকে নিয়ে নিজেদের ক্লাসরুম, ক্যান্টিন আরও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে লাগলো। যে জায়গাগুলো একসময় তাদের দখলে ছিল আজ তা অপরিচিত। এখানে অন্য কারো দখল চলে এখন। কিছু সময় গড়াতে সারাপ, রাফি আর নাইম এসে উপস্থিত হলো সেই পুনর্মিলনী অনুষ্ঠানে। কথায় কথায় জানা গেল রাফি ক্যান্সারে আক্রান্ত। পৃথিবীতে তার আয়ু খুবই কম। এ কথা জানার পর কেউ কেউ ঘৃণা ভরা নজরে তাকে দেখলো, আবার কেউ কেউ একটু দুঃখ প্রকাশ করলো। সারাপ জুয়ায় হেরে বাবার বিজনেসের লাটে উঠিয়ে দিয়েছে, আর নাইম আজ পর্যন্ত কোনো চাকরি জোটাতে পারেনি। এজন্য পর্যাপ্ত বয়স হবার পরও সে বিয়ে করতে পারছে না। রাফি, সারাপ আর নাইমের এমন করুণ হিস্ট্রি শুনে তাচ্ছিল্য হাসে সোমা। একসময় এই তিনজন ছেলে অহেতুক আদনানের পিছে লেগে থাকতো। আদনানের রিক্সা চালক বাবা আর আদনানের কালো চেহারা নিয়ে কত উপহাসিন্য তারা করেছে এক সময়। আর আজ তাদের করুণ অবস্থা দেখার জন্য আদনান এখানে উপস্থিত নেই। নিয়তি কখন তাকে কোথায় নিয়ে দাঁড় করায় কে জানে। নানান নাচ, গান, কবিতা, হাসি, আনন্দ সব মিলিয়ে শেষ হলো পুনর্মিলনের প্রথম ধাপ। এরপর খাবারের দাবারের পালা। সকলেই বিশাল অডিটোরিয়ামে একত্রিত হলো খাবার খাওয়ার জন্য। ঠিক এমন সময় ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলো খুবই দামি ব্র্যান্ডের একটি কালো রঙের গাড়ি। গাড়িটা খুবই রেয়ার এই শহরে। হাতে গোনা কয়েকজন কোটিপতি ছাড়া এই গাড়ি সকলের কাছে স্বপ্নের মতো। অনেকেই গাড়ির ভেতরে কে আছে তা দেখার জন্য উৎসুক হলো। গাড়ি থামতে প্রথমে দুজন দেহরক্ষী বেরিয়ে এলো, এরপর বন্দুক হাতে প্রতিরক্ষার জন্য দাঁড়িয়ে খুলে দিল গাড়ির দরজা। দরজা খুলতে অভিজাতত্বে ভরপুর দামে শুটবুটে বেরিয়ে এলো একজন আকর্ষণীয় যুবক। যুবকের পা থেকে মাথা পর্যন্ত আভিজাত্য যেন ঠিকরে পড়ছে। যুবককে প্রথমে চিনতে অসুবিধা হলেও ধীরে ধীরে সকলের চোখ ছানা বড়া হলো। সময় এতক্ষণ নজর না দিলেও হঠাৎ তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, আদনান।
এই আদনান আর পূর্বের আদনানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেদিনের সেই লিকলিকে চিকন কালো আদনান আজ আর সেই আদনান নয়। জিম করা পেটানো শরীর, শুকনো হাড্ডির বদলে পেশিবহুল শরীর, চেহারা পাল্টে সিনেমার নায়কদের মতো হয়েছে। শুধু তাই নয়, গায়ের রং যেন আগের তুলনায় অনেকটাই ফর্সা হয়ে গেছে। নিজের রোদ চশমা চোখে দিয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বডিগার্ডগুলোকে সাথে নিয়ে অডিটোরিয়ামের দিকে হাঁটা দিল আদনান। আদনানের এহেন অবস্থা দেখে বেশ ভীত হলো রাফি, সারাফ আর নাইম। আদনান হলরুমে ঢুকে পরিচিত সকলের উদ্দেশ্য বলে উঠল, কেমন আছিস তোরা? সরি আপনারা। আদনানের কড়া উপহাসে সকলেই মাথা নিচু করে রইল। আদনান আবারও বলল, চেনা যাচ্ছে না আমাকে? কারো চিনতে কোনো অসুবিধা হচ্ছে? চিনতে পারছেন আমাকে? আমি আদনান, কালো আদনান, রিক্সাওয়ালার ছেলে আদনান, যাকে আপনারা সবাই ঘৃণার নজরে দেখতেন। আদনানের কথায় সকলে মাথা নিচু করে ফেললো। আবার কেউ কেউ আদনানকে তেল মারতে চলে এলো। আদনান পুনরায় বলে উঠল, আপনারা সবসময় টাকা পয়সা, চেহারা, পোশাক এসব দিয়ে আমাকে জাজ করতেন, অথচ আমি যে একটা মানুষ আপনারা এটাই ভুলে গিয়েছিলেন। এমন সময় হঠাৎ একজন টিচার এগিয়ে এসে বলে উঠল, তুমি সেই না যে পাহাড়ের খাদে আত্মহত্যা করে চলে? শিক্ষকের মুখে এমন কথা শুনে হাসলো আদনান। এরপর বলে উঠল, আমি আত্মহত্যা করিনি স্যার, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। আর কে করেছিল এই কাজ জানেন? আদনানের মুখে এমন কথা শুনে সকলের চোখ কপালে উঠে গেল। সেই সাথে ঘামে ভিজে জপজপে হলো সারাফ, নাইম আর রাফি। রাফি লজ্জায় মাথা নিচু করে অপরাধীর মতো রইল। এদিকে সকলে সেই ঘাতকের নাম জানার জন্য মরিয়া হয়ে উঠল। এতক্ষণ চুপ করে থাকলো, এবার দৌড়ে এলো সোমা। কান্নারত মুখে পাগলার ন্যায় জিজ্ঞেস করলো, আমি জানতাম তুমি ফিরবে ঠিক একদিন। পুরো দুনিয়া মেনে নিয়েছিল তুমি মারা গেছো, কিন্তু আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে। আমি মানিনি এই মিথ্যে ঘটনা। এবার বলো, কে তোমাকে ধাক্কা দিয়েছে? সেই কালপিট নিশ্চয়ই এখানে আছে, তাই না? আদনান সোমার চোখের জল মুছে দিয়ে সোমার হাত চেপে ধরে বলল, ঠিক বলেছ সোমা, সেই নোংরা মনের খুনি এখানেই উপস্থিত। সে আর কেউ না, সে ছিল রাফি। রাফির নাম বলতেই সকলে আরো একবার ঘৃণা ভরা নজরে রাফির পানে তাকালো। রাফি লজ্জা আর সংকোচে মিইয়ে গিয়ে আদনানের সামনে এসে দাঁড়ালো। এরপর বলে উঠল, আমাকে ক্ষমা করিস আদনান, তোকে উপহাস করে শাস্তি বিধাতা আমাকে দিয়েছে। আমি ব্রেন ক্যান্সারে ভুগছি দীর্ঘদিন। আমার হাতে আর বেশি দিন সময় নেই। মরার আগে বন্ধুদের শেষ দেখা দেখতে চাই। তোকে খাদে ফেলে দেওয়ার পর অনেক অনুশোচনা হয়েছে আমার, কিন্তু ক্ষমা চাইবার জন্য কোথাও তোকে পাইনি। তুই এত টাকাওয়ালা কিভাবে হলি আদনান? নাইমের পানে তাকিয়ে তাচ্ছিল হেসে আদনান বলে উঠল, আমাকে তুই ডাকার সাহস তোকে কে দিয়েছে ছোট লোক? তোর আর আমার তফাৎ দেখেছিস? আমার জুতা মোছার জন্য তোর চাইতে হাই এডুকেটেড মানুষ আছে, আমাকে সম্মান দেয়। আমাদের ভুল হয়ে গেছে আদনান, আমাদের ক্ষমা কর। আদনান হা হা করে হেসে বলে ওঠে, তোদের আমি ক্ষমা করে দিয়েছি। তোদের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। তোরা আমাকে হত্যা না করতে চাইলে এত সুন্দর জীবন আমি উপভোগ করতে পারতাম না। আর আমার এই পরিবর্তনই তোদের জন্য উচিত শিক্ষা। সারা জীবন আমার বদনাম করে হাসি ঠাট্টা করলি, বিনিময়ে আমার অফিসের পিয়ন হবার যোগ্যতা অর্জন করতে পারলি না। বিধাতা কাকে কি বানায় দেখেছিস? আদনানের কথায় সকলে লজ্জা পেল। সেই সাথে সবাই আদনানের কাছে ক্ষমা চাইল। আদনান এই মুখোশধারী বন্ধুগুলোর সামনে আর দাঁড়াতে চাইল না। সে সোমার সামনে দাঁড়িয়ে বলে উঠল, তোমাকে অনেক মিস করেছি সোমা। গোপনে সবসময় তোমার খোঁজ নিয়েছি, কিন্তু সামনে আসার সাহস পাইনি। তোমাকে দুঃখ দেবার জন্য লজ্জিত। আদনানের কথায় অভিমান করে সোমা কাঁদতে কাঁদতে অডিটোরিয়ামের বাইরে বেরিয়ে আসে। যার জন্য 11টা বছর সোমা অপেক্ষা করলো, সে ইচ্ছে করেই গা ঢাকা দিল। সোমার কথা একটাবার ভাবল না পর্যন্ত। সোমার পিছু পিছু দৌড়ে এসে আদনান সোমার সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসলো। এরপর একটা ডায়মন্ড রিং বের করে বলল, এই কালো ছেলেটার বউ হবে সোমা, কথা দিচ্ছি, রানী করে রাখবো। সোমা কেঁদে কেঁদে মাথা ঝাঁকালো। আদনান সোমার আঙুলে আংটি পরিয়ে বলে উঠল, তোমাকে অনেক ভালোবাসি সোমা, কিন্তু কোনো দিন প্রকাশ করার সাহস পাইনি। আজ আমি সফল বিজনেসম্যান, টাকা পয়সার কোনো অভাব নেই। দেখো, আমি আগের মতো আর কালোও নেই। সোমা আদনানের হাতে চিমটি কেটে বলে উঠল, তোমার টাকা পয়সা কিছুই চাই না আমি, আর এমন সুপুরুষ আদনান কেউ চাই না। আমি আগের আদনানকেই চাই, যাকে শূন্য পকেট দেখেও আমার ভালো লাগতো। আদনান সোমাকে জড়িয়ে ধরে বলে উঠল, মেয়ে মানুষের মন পাওয়া আসলেই অনেক দুষ্কর।
সোমা মেকি রাগ দেখিয়ে বলে, তবে রে শয়তান। ধীরে ধীরে সোমা আর আদনানের সম্পর্ক পরিণতি পায়। তারা আজ সুখী দম্পতি। আসলে জীবনে সুখী হতে টাকা পয়সা বা গায়ের রং লাগে না। সুখ মানুষের মনে থাকে, রূপে বা টাকায় নয়। আমাদের উচিত মানুষকে মূল্যায়ন করা। কারো দুর্বলতা নিয়ে উপহাস করার মধ্যে কোনো মনুষ্যত্ব থাকে না। বিধাতা আমাদের সবাইকে যত্ন নিয়ে নিজের হাতে গড়েছেন। আমাদের পরিচয় টাকা পয়সা, পোশাক বা গায়ের রঙে না। আমাদের পরিচয় আমরা মানুষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের আশা করছি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।